জি, আমি ফর্মালি শুরু করছি। আগামী বাংলাদেশ নিবেদিত বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ শীর্ষক ভার্চুয়াল সেশনে সঞ্চালক হিসেবে আমি আবুল আহমেদ মুকুল সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে সংযুক্ত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। স্যারকে স্বাগত জানাচ্ছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বোস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করেন এবং বঙ্গবন্ধুকালীন সময়ে বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ৭ম গভর্নর হিসেবে ১৯৯৮ সালের ২৪ নভেম্বর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং প্রথম ভাইস চ্যান্সেলর। তার উল্লেখযোগ্য বই হলো প্রথম দর্শনে বঙ্গবন্ধু, গণতন্ত্রের পথেই অর্থনৈতিক মুক্তি। কাইন্ডলি যদি আপনারা ওই মাইক্রোফোনগুলো একটু অফ করেন তাহলে সুবিধা হবে। থ্যাংক ইউ। আমাদের মধ্যে সংযুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর সেলিম রায়হান স্যার, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সাইমের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে মাস্টার্স ও পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে। তার রিসার্চ ইন্টারেস্ট ট্রেনার অফ সিজি মডেল, কম্পিউটেবল জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলস, WITS or Smart Partial Equilibrium Model, Political Economy Analysis of Growth and Development, Economic Growth, Labor Market Issues, Poverty and Inequality Issues, International Trade and Trade Policies Issues. আমাদের মধ্যে আরো সংযুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে অর্থনীতি বিষয়ে মাস্টার্স করেন ইউনিভার্সিটি অফ বাথ। অর্থনীতির উপর পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে। তার রিসার্চ ইন্টারেস্ট মাইগ্রেশন, ইনস্টিটিউশনাল ইকোনমিক্স, poverty analysis, gender analysis, labor market issues, agriculture economics, development economics, population economics. আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন ডক্টর মঞ্জুর হোসেন, সিনিয়র রিসার্চ ফেলো, BIDS। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন গ্রাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ, জাপান থেকে। তিনি ইউএনডিপি, এডিবি, ইউ আন্তর্জাতিক প্রবৃদ্ধি কেন্দ্র, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালে জাপানের নায়োগো ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের একজন পরিদর্শনকারী অধ্যাপক এবং ২০২০ সালে জানুয়ারি-মার্চ মাসে আইডিএ জেন্ট্রোতে গবেষণা সহযোগী পরিদর্শন করেছিলেন। অর্থনৈতিক নীতিগুলোর মধ্যে ব্যাপক মনোনিবেশ করে তার গবেষণার আগ্রহ মূলত ম্যাক্রো অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, ফিন্যান্স, স্থানীয় সরকার, অর্থ, শিল্প বিকাশ, আইসিটি, আরএমজি, এসএমই ইত্যাদি, নবায়নযোগ্য শক্তি এবং ব্যাংকিং এবং আর্থিক শিল্প। এবং আমাদের মধ্যে আরো সংযুক্ত রয়েছেন মল্লিকা রয়, রিসার্চ ফেলো অ্যাট সিটি ইউনিভার্সিটি অফ হংকং এবং সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তার রিসার্চ ইন্টারেস্ট ক্লাইমেট চেঞ্জ। সো এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য আমি সকল অতিথিবৃন্দর প্রতি সবিনয় কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমারও কৃতজ্ঞতা জানিয়ে আমি সবার অনুমতি নিয়ে শুরু করছি। আসলে আমরা যে বর্তমানে যে বাজেটটি দেখলাম, সে বাজেটটিতে আমরা দেখেছি যে প্রায় একটি বিশাল একটি খাতের ব্যাংক লোন একটা নির্ভরশীল হতে যাচ্ছে এবং সেটা পরিমাণ প্রায় ৮৪,০০০ কোটি টাকা। এবং আমাদের যে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে সেখানে 8.2% এবং আমাদের মুদ্রাস্ফীতি প্রায় ধরা হয়েছে 5.4%। এবং আমরা এখানে দেখেছি যে একটি কালো টাকা সাদা করার একটা স্কোপ দেওয়া হয়েছে 10% ট্যাক্স রেখে এই একটি যদি দেখা যায়। এবং সাথে সাথে আমরা দেখতেছি যে আমাদের মোবাইলের যে কল রেট বা ইন্টারনেট খাতে কিছুটা খরচ বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে আয়কর পরিমাণ এখানে প্রায় ৩ লাখ টাকা, ছেলেদের জন্য ট্যাক্স ফ্রি করা হয়েছে, মেয়েদের জন্য ৩.৫ লাখ টাকা ট্যাক্স ফ্রি করা হয়েছে। এবং আমাদের স্বাস্থ্য খাতে একটি বিশেষ প্রণোদনা একটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা এই করোনাকালীন সময়ে প্রায় ১০,০০০ কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এবং আমাদের যদি এডিবি দেখি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে প্রায় ২,০৫,১৪৫ কোটি টাকার মতো বরাদ্দ
রাখা হয়েছে এবং আমরা জানি যে আমাদের এই যে রাজস্ব খাতের একটি যেটা রাজস্ব আয়টা সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে প্রায় ৩,৮২,০০০ ১৬ কোটি টাকার একটি আ চ্যালেঞ্জ আমরা আসলে মোকাবেলা করতে যাচ্ছি এবং আমরা জানি এখানে এনবিআর থেকেই মেক্সিমাম রেভিনিউটা দেখানো হচ্ছে। কিন্তু আমাদের বিজনেসের যে অবস্থা তাতে একটি কিন্তু এখানে একটা আমাদের একটি বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। সাথে, সাথে কৃষি যান্ত্রিকরণের জন্য আমাদের একটি এখানে ট্যাক্স রিবেটের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আইসিটি খাতেও একটি ট্যাক্স রিবেটের আ আ বরাদ আ বরাদ্দ রাখা হয়েছে যাতে আমাদের একটি বড় এবং আমাদের কর্পোরেট ট্যাক্সও এখানে অনেক ক্ষেত্রে কমিয়েছে আগের চেয়ে। এবং সুতরাং এই মোটামুটি একটি বাজেটের আমরা এই কয়েকদিন যে আলোচনার মধ্যে পেয়েছি, আমরা আমাদের এই আজকে ইকোনমিক্স হিসাবে আজকে আমাদের যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আসলে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কি মঞ্জুর স্যার ছিলেন? উনি তো জি, মঞ্জুর স্যার। জি, জি, আসসালাম স্যার। স্যার স্যার আপনি যদি আমাদের স্যার ডক্টর মঞ্জুর হোসেন স্যার আপনি যদি আমাদের আসলে বাজেটের একটি প্রেক্ষাপটটা যদি একটু বলতে পারতেন তাহলে আমাদের সবার জন্য একটু সুবিধা হইতো। সো আমি স্যারকে সবিনয়ে অনুরোধ করছি। মাইক্রোফোন অফ করা মনে হয় স্যার। মাইক্রোফোন অফ। জি, ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিকে তারা এই ধরনের একটা সুন্দর আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য। আপনারা জানেন, আমরা সবাই জানি যে এবারে যে বাজেটটা ঘোষণা হয়েছে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সময়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সেই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম এবং সেই ভিন্ন রকম হওয়াটাই স্বাভাবিক ছিল, বাট আমাদের হয়তো অনেক ধরনের প্রত্যাশা ছিল যেটা পুরোপুরি হয়তো বাজেটের সাথে মিলেনি বা মিলবে না। আমি যেটা দেখি যে বর্তমান যে কোভিড-19 যে ক্রাইসিসটা চলছে তাতে করে আমরা গত এই অর্থ বছরের প্রায় ৪ মাস হারিয়েছি, যেখানে লকডাউন এবং অন্যান্য কারণে অনেকেই তাদের মানে কর্ম হারিয়েছে, ব্যবসা বাণিজ্য স্লথগতি হয়ে গেছে এবং বিভিন্ন কারণে দেশের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে এই বছরের প্রবৃদ্ধিকে আগের চাইতে অনেক কমিয়ে ধরা হয়েছে এবং বাজেটে ৫.২% প্রবৃদ্ধি হবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আগামী বছরের জন্য একটা বড় ধরনের প্রবৃদ্ধি আশা করা হচ্ছে, সেটা হচ্ছে ৮.২% হিসাবে এবং তার প্রেক্ষাপটও রয়েছে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে যদি আমরা এই কোভিড-19 ক্রাইসিসটাকে খুব দ্রুত কন্টেইন করতে পারি বা কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তোবা এই ধরনের উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। তার একটা কারণ হচ্ছে যে বর্তমান বছরে যে প্রবৃদ্ধি কমে যাচ্ছে, শতকরা ৫% বা তার কম হলে, তাহলে আগামী বছর যদি আমরা তার চাইতে একটু বেশিও করি তাহলে একটা বেজ ইফেক্ট লো হওয়ার কারণে আমরা একটু বেশি পেতে পারি। এই ধারণা থেকেই আমার মনে হয় প্রবৃদ্ধিটা একটু উচ্চ মাত্রায় ধরা হয়েছে। ৮% হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু হয়তো আরেকটু বেশি হবে। তবে সেটা মানে মূল সত্য হচ্ছে যে আসলে আমরা কত দ্রুত এবং কত ইফেক্টিভলি এই ক্রাইসিসটা থেকে মুক্তি পেতে পারি। তো এখন আমরা একটু দেখতে পারি যে এই ক্রাইসিস থেকে, সংকট থেকে উত্তরণের জন্য এই বাজেটে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। যেটা নিয়ে আমাদের সবারই কনসার্ন হচ্ছে যে আমরা জানি যে এই ক্রাইসিস বা প্যান্ডেমিক সারা দেশে বা শুধু নয়, সারা বিশ্বকে আক্রান্ত করেছে, যার ফলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কমে গেছে, ইন্টারন্যাশনাল এক্সটার্নাল সেক্টর খুব এফেক্টেড হয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেশীয় ডিমান্ডও কমে গেছে সাপ্লাই সাইড কনস্ট্রেন্টের কারণে। আসলে এটা ডিমান্ড ক্রাইসিস আমি বলবো না, কারণ হচ্ছে যে এটা সাপ্লাই সাইড কনস্ট্রেন্টের কারণে এই ধরনের ডিমান্ড কমে গেছে। ফলে যার কারণে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পাবলিক সেক্টরের যে সিচুয়েশন আমরা দেখছি, এই ধরনের মহামারী মোকাবেলার জন্য আসলে আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না এবং এখানে আসলে সরকারকেও দোষ দেওয়া যায় না, কারণ হচ্ছে যে এটা কি পরিমাণে যাবে এবং সেই অনুযায়ী কাজ করার মতো যে আমাদের সরকারের ফাংশনেজ আছে, তাতে করে আসলে খুব কুইকলি এই ধরনের একটা সিস্টেমকে ডেভেলপ করে এফিসিয়েন্টলি যাওয়ার মতো অবস্থানে আমরা অতীতেও ছিলাম না, এখনো নাই। এবং তার প্রেক্ষাপটেই আসলে এই বাজেটটা হয়েছে এবং আমাদের একটা
আমার বা আমাদের কলিগদের অন্য অনেকেরই একটা প্রত্যাশা হচ্ছে যে পাবলিক সেক্টর হেলথ সেক্টরকে অনেক রিভার্ম করতে হবে, এটার প্রচুর ইনভেস্টমেন্ট করে বর্তমানে যে সমস্যাগুলো আছে ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন এবং হাসপাতালে যে সংকট আছে, আইসিইউ বেডের সংকট আছে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য যথেষ্ট পরিমাণ মনোযোগ দেওয়া হবে। বাজেটে মনোযোগ দেওয়া হয়েছে, যথেষ্ট কিনা সেটা তো প্রশ্ন সাপেক্ষ। গত বছরের তুলনায় পাবলিক হেলথ সেক্টরে 23% বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এটাকে প্রশংসা করি এই কারণে যে আসলে আমাদেরকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের যে মিডিয়াম টার্ম ম্যাক্রো ফ্রেমওয়ার্ক আছে বা আমাদের যে ব্যুরোক্রেটিক সিস্টেম আছে, সেটাকে রাতে চেঞ্জ করে আমরা একটা বড়সড় জাম বা লোকেশন আসলে করতে পারি না। এবং সেই লিমিটেশনটা মাথায় রেখেই আমি বলবো যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যালোকেশন গুলো হয়েছে সেগুলো আমরা খুব এফিসিয়েন্টলি এবং জুডিশিয়াসলি বাস্তবায়ন করতে পারি কিনা সেই জায়গাটাতে কাজ করা। আরেকটা বড় হচ্ছে যে পাবলিক হেলথ সেক্টরের যে সংস্কারের দরকার, আসলে সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় করতে হবে। হঠাৎ করে করলে সেই জিনিসটা আসলে মানে সরকারের অর্থ বা জনগণের অর্থের অপচয় হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তো সেদিক থেকে একটা ভালো দিক যে 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, মানে অনেকটা ইনসিডেন্টাল কস্ট ম্যানেজমেন্টের জন্য, যদি ইমিডিয়েটলি কোনো দরকার হয় বা আরো বেশি দরকার হয় সেটা দেওয়া যেতে পারে। সেদিক থেকে এটাকে আমি অবশ্যই স্বাগত জানাই। কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে যে আমরা যদি অ্যালোকেশন বাড়াতেও চাই তাহলে সরকারকে অবশ্যই একটা পরিকল্পনার মাধ্যমে সেই খরচের প্রক্রিয়াটা শুরু করতে হবে। আমার মেইন পয়েন্ট হচ্ছে ওখানে। দ্বিতীয়ত হচ্ছে যে এই লকডাউনকে সাকসেসফুল করার জন্য আমাদের আমরা সবাই জানি যে গত মার্চ থেকে যেটা শুরু হয়েছে তাতে করে অনেক দরিদ্র যারা পুরনো ছিল তাদের সাথে আরো নতুন দরিদ্র যোগ হয়েছে। এই দরিদ্ররা হয়তো বা মানে খুব ক্রনিক পভার্টির মধ্যে না, কিন্তু এরা ট্রানজিয়েন্ট পভার্টি বলা যায়, যারা হয়তো ইনকাম লেভেলের ইনকাম যে অনেকটা ভ্যারিয়েবিলিটি আছে তার কারণে এই অবস্থায় তো এসে গেছে। তো এই ধরনের প্রায় 6-7 কোটি লোক দরিদ্র সীমার নিচে বা কাছাকাছি আছে এবং ভালনারেবল আছে, তাদেরকে একটা প্রণোদনা বা তাদেরকে একটা এন্টাইটেলমেন্ট সাপোর্ট দেওয়ার কথা আমরা বলছিলাম আগে থেকেই। তো সেটা দেওয়ার জন্য যে ধরনের আর্থিক সংস্থানের দরকার ছিল বা সোশ্যাল সেফটি নেটটাকে আমরা আরো ব্রডার আকারে দেখতে চেয়েছিলাম, সেটা হয়নি। এবং ইনফ্যাক্ট সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামটার কিছুটা কভারেজ বাড়ানো হয়েছে, কিন্তু এটা অ্যাডিকুয়েট না বলে মনে হয়। এখন প্রেক্ষাপটটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো যে সরকার যেহেতু লকডাউনটা উঠিয়ে দিয়েছে, সুতরাং সেই আগের প্রেক্ষাপটটা এখন আর নাই যে একটা অ্যাক্রস দ্য বোর্ড একটা বড় সংখ্যক জনগণকে তাদেরকে দারিদ্র সীমার নিচে বা কাছাকাছি যারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়ার বিষয়টা। তো এখন সেদিক থেকে হয়তো বা আরো বেশি চিন্তা ভাবনা করে এগোনো যেত। কিন্তু আপনারা দেখে থাকবেন যে কথাটা আমি আজকে আমার একটা আর্টিকেলে বিজনেস স্ট্যান্ডার্ডেও বলেছি যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি এখন। তার বড় কারণ হচ্ছে যে ডেলিভারি মেকানিজমটা আমরা সেভাবে এফিসিয়েন্টলি ডেভেলপ করতে পারিনি। তো ওই জায়গাগুলো অর্থাৎ লজিস্টিক পার্টটা মোর ইম্পর্টেন্ট দেন ফিনান্স আমার কাছে। বাজেটে আমরা শুধু অ্যালোকেশন দিলেই হবে না, সেই অ্যালোকেশনটা সঠিকভাবে খরচ করাটার প্রতি আমি জোর দিতে চাই এবং আমার মনে হয় সেই জায়গাটাতেই অনেক বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে। এবং তারপরে আসি আমরা এই খরচের, আমি এই দুইটা খাতকে এই মুহূর্তে হাইলাইট করতে চাই বাজেটের জন্য যেটা প্রায়োরিটি মনে হয়, এবং সামনে আরো 5-6 মাস অবশ্যই এই দুটো খাতকে আরো বেশি করে চিন্তা করার দরকার আছে। এবং সম্ভব হলে সরকার চাইলে আমার মনে হয় বাজেটারি অ্যালোকেশনকে কিছুটা রিঅ্যালোকেশনও করতে পারবে, সেটা আমি মনে করি এবং সেই সুযোগ আছে। দ্বিতীয়টা হচ্ছে যে গ্রোথ, আমরা আসলে 5% গ্রোথ হবে কিনা 8% গ্রোথ হবে কিনা, যেটা আমি প্রথমে বলে রেভিনিউ টার্গেটটা কি, বাজেট ডেফিসিটটা কি। বাজেট ডেফিসিটের প্রশ্নটা আমরা ডেফিনেটলি যে গত বছর যে রেভিনিউ টার্গেট ধরা ছিল সেটা অর্জিত হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে ভ্যাট কে অনলাইন সিস্টেমটা ডেভেলপ করেছিলাম সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি এনবিআর, এটা এনবিআর এরও ব্যর্থতা বলতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা গত 4 মাসে পিক টাইমটাতে অর্থ বছরের শেষ দিকে সময়টাতে ব্যবসা বাণিজ্যে অনেক ধস হয়েছে, মানুষজনের আয় কমে গেছে, সুতরাং সেদিক থেকে রেভিনিউ শর্টফল তৈরি হবে। সুতরাং রেভিনিউ যখন শর্টফল হয় তখন ডেফিনেটলি আমরা সেম লেভেলে বাজেট রেখেছি অনেকটা, বা আর একটু কমই বলতে হবে, যদি আমি ইনফ্লেশনকে কনসিডার করি তাহলে এই বছর 1% বেড়েছে, আসলে 4% কমেছে বলতে হবে টোটাল অ্যালোকেশন রিয়াল সেন্সে।
তো সেদিক থেকে যে বিষয়টা দাঁড়ালো তা হলো যে রেভিনিউ শর্টফলটা হচ্ছে সেই রেভিনিউ শর্টফলের কারণে আমাদের বাজেট ঘাটতি অনেক বেড়ে গেছে। অন্যান্য বার আমরা অন এভারেজে 3 to 4% এর মধ্যে থাকি জিডিপির অনুপাতে আমাদের বাজেট ঘাটতি, এবার এটা 5.5% করা হয়েছে এবং আমার ধারণা এটা আরো বাড়বে। ঘাটতি অর্থায়নটা এই ক্ষেত্রে খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয় হবে, যেহেতু আমাদের অর্থনীতিকে গতিশীলতা বজায় রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেদিক থেকে ঘাটতি অর্থায়নটার জন্য ব্যাংক থেকে বরং করার সুযোগটা কিছুটা কমে যাবে। 85,000 কোটি টাকা ধরা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা পুরোটা ব্যাংক থেকে নেওয়াটা যৌক্তিক হবে না। কারণ হচ্ছে সরকার যে স্টিমুলাস প্যাকেজ গুলা দিয়েছে লার্জ ফার্মের জন্য, মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজের জন্য, এগুলো মূলত ক্রেডিট বেসড এবং ব্যাংককে কিন্তু এই অর্থের যোগান দিতে হবে এবং তার লিকুইডিটি সাপ্লাই দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কিছুটা ব্যবস্থা নিয়েছে। তারা কিছুটা সিআরআর রিল্যাক্স করেছে, এডিআর রেশিওতে কিছুটা ফ্লেক্সিবল করেছে, এট দ্য সেম টাইম একটা রিফাইন্যান্সিং উইন্ডো করেছে। তো তারপরেও ব্যাংকিং সেক্টরের জন্য যে অতিরিক্ত যদি সরকার আবার বড় করে, তাহলে যেটা হবে যে এটা ভবিষ্যতে যদি আমরা ইকোনমিক রিকভারির দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের ব্যাংকিং সেক্টরের প্রতি খুব নজর দেওয়া দরকার। গত মার্চ পর্যন্ত একটা হিসেবে দেখা যাচ্ছে ক্রেডিট গ্রোথ হচ্ছে মাত্র 8%। তখনও কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আমাদের এই লকডাউন শুরু হয়নি। এই অবস্থাতেও কিন্তু আমাদের একটা রেস্ট্রিকটিভ ক্রেডিট রেজিম দেখা গিয়েছে। সরকার যদি এপ্রিল থেকে 9% এবং ল্যান্ডিং রেট 6% ডিপোজিট রেট চালু করেছে, তারপরেও ওভারঅল ক্রেডিটের ক্ষেত্রে গ্রোথটা অনেক কমেছে, যা অর্থনীতি উন্নয়নের জন্য বা প্রবৃদ্ধির জন্য তত ভালো কিছু নয়। তো সেদিক থেকে আমার একটা ইয়ে হচ্ছে যে প্রপোজাল বা আমার একটা ধারণা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর উইল বি ফেসিং ভেরি টাফ টাইম ইন দ্য কামিং ডেজ। তাদেরও কিন্তু প্রফিটেবিলিটি কমে গেছে এবং তারা সামনের দিকে তাদেরকে এগিয়ে নিতে হলেও ব্যাংকিং সেক্টরে কিছু লিবারালাইজেশন দরকার হবে। আমি মনে করি যে 9/6 যে সিস্টেমটা চালু হয়েছে, এতে করে ব্যাংকিং সেক্টর টিকে থাকতে পারবে না। আলটিমেটলি এটাকে আসলে লিবারালাইজ করে মার্কেট বেসড যে সিস্টেমটা ছিল সেখানে দিয়ে দেওয়াই ভালো। বরং আমাদের মনোযোগ দেওয়া উচিত ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে সেগুলো রিফর্মস এর দিকে। তারপরে কর্পোরেট গভর্নেন্সটা আরো ডেভেলপ করার জন্য নন পারফর্মিং লোন গুলো যেখানে হয় সেগুলো পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন গুলো কমিয়ে আনা, এই সবগুলোর দিকে মনোযোগটা বেশি দরকার। শেষ কথা আমি যেটা বলবো যে প্রবৃদ্ধি নিয়ে আমাদের অনেক কথা হচ্ছে। একটা হচ্ছে যে প্রবৃদ্ধি আমিও মনে করি যদি আমরা দ্রুত ভ্যাকসিনটা পেয়ে যাই এই বছরের মধ্যে, তাহলে ইকোনমি, কারণ এই কথাটা বারবার বলতে হবে যে আসলে যে ইকোনমিক রিসেশন এটা কেনিশিয়ান টাইপের না, এটা ডিমান্ড ড্রিভেন না। যতটুকু ডিমান্ড ড্রিভেন সেটা হচ্ছে সাপ্লাই সাইড কনস্ট্যান্টের ফলে। সুতরাং আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে যদি আমরা খুব দ্রুত ভ্যাকসিন পেয়ে যাই বা মানুষের মনে একটা কনফিডেন্স আসে বা আমরা খুব ভালোভাবে কোভিড ক্রাইসিসটাকে কন্টেইন করতে পারি, তাহলে একটা ভি শেপ অথবা ইউ শেপ টাইপের একটা কুইক রিকভারির দিকে আমরা যেতে পারবো, সবাই ঝাঁপিয়ে পড়বে কাজের জন্য। তো সেটার উপরেই আসলে নির্ভর করছে আমরা 8.2% পাবো কিনা। আমি এটা নিয়ে খুব বেশি বিতর্ক করতে চাই না, কারণ আসলে 8% পাই আর 6% পাই সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা পুরো ইকোনমিক ক্রাইসিসটাকে আমরা কিভাবে ম্যানেজ করছি, হেলথ ক্রাইসিসটাকে কিভাবে ম্যানেজ করছি, তার উপরেই ডিপেন্ড করছে আমরা আসলে কত ভালোভাবে সামনের দিকে রিকভারি ফেজটা অর্জন করতে পারবো। ধন্যবাদ আপনার। জি, ধন্যবাদ ডক্টর মনিরুল হোসেন স্যারকে তার বাজেটের প্রেক্ষাপট বিষয়ে আলোচনা করার জন্য। অত্যন্ত সুন্দরভাবে সে বলেছেন। আসলে আমাদের যে একটি করোনাকালীন সময় দিয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি আমরা বলতে পারি না যে আসলে কালকে কি হবে বা আগামী 1 মাস পরে কি হবে। সুতরাং আসলে আমাদের মেইন যেটা ফোকাস স্যার বললেন যে আমাদেরকে আসলে আমাদের এই ক্রাইসিসটা যাতে আমরা ভালো মতো সক্ষমতার সাথে মোকাবেলা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় বিষয়। আমরা বেঁচে থাকলে অবশ্যই আমাদের অর্থনীতি বেঁচে থাকবে। জি, ধন্যবাদ স্যার। এখন আমি আসলে সবাই নিয়ে অনুরোধ করছি প্রফেসর ডক্টর সাইমা বিদিশা ম্যামকে। যে ম্যাডাম, আপনি অলরেডি জানেন যে আমাদের এখন যেহেতু করোনা কালীন এই সময়ে আগে তো কিছু দারিদ্র্যের হার ছিল, এখন নতুন করে অনেকে জবলেস হচ্ছে। প্রবাবিলিটি রেট এখন কিন্তু বাড়তেছে এখন আলটিমেটলি। সো আমরা যদি নতুন কর্মসংস্থান আসলে কিভাবে করতে পারি, নতুন অপরচুনিটিটা, যেহেতু আপনি প্রপার্টি নিয়ে কাজ করেন, যদি কাইন্ডলি একটু বলেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আয়োজকদের। আমি আমার সম্মানিত যারা প্যানেলিস্ট রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে আরো অনেক বিশদ বলতে পারবেন।
মূলত এখন আমি আমার আলোচনাটা এভাবে বলতে চাচ্ছি যে এই বাজেটে আসলে আমাদের প্রত্যাশা মূলত ছিল তিনটি জায়গায়, একটি হচ্ছে স্বাস্থ্যসেবা, একটি হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং আরেকটি হচ্ছে কর্মসংস্থান। আর স্বাভাবিক আমাদের দেশের মতো দেশগুলোতে যেহেতু মানব সম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে শিক্ষার গুরুত্বটা আমরা সবসময় আমাদের দেওয়া প্রয়োজন। তো এই তিনটির ভিত্তিতে যদি আমরা একটু বলি, আপনি আমাকে মূলত যেটি বলেছেন সেটি হচ্ছে যে 3 নম্বরটি অর্থাৎ কর্মসংস্থানের বিষয়। তার আগে আমি অন্য দুটো সম্পর্কে খুব অল্প করে একটু বলতে চাই। স্বাস্থ্য খাতের বিষয়ে আমার মনে হয় অনেক আলোচনা আমাদের হয়েছে। এখানে মূলত আসলে সক্ষমতা বাড়ানোর একটি বিষয় রয়েছে এবং যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যত আসলে বাজেটে বরাদ্দ আমরা ধরেছি সেই বরাদ্দটা অবশ্যই গতবারের চেয়ে বেশি, সেটি অবশ্যই একটা আশাব্যঞ্জক বিষয়। কিন্তু তারপরও আমাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার তুলনায় যথেষ্ট কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আসলে প্রয়োজনীয়তার তুলনায় যথেষ্ট নয়, আরো অনেক বেশি বাড়ানোর দরকার এবং সেই প্রত্যাশা আমরা করব যে এটি যেন বাড়ানো হয়। আর এই স্বাস্থ্য খাতের ভেতরে যে অদক্ষতা রয়েছে এবং আমরা যদি কিছু কিছু ক্ষেত্রে দেখি যে ব্যবস্থাপনার বিষয়, সেখানে কিন্তু কিছু বরাদ্দ রয়েছে কিন্তু সুনির্দিষ্ট কিছু কিন্তু প্রপোজাল বা সুনির্দিষ্ট কিন্তু নীতি নির্দেশনা থাকলে জিনিসটা আমাদের জন্য আসলে বোঝার একটু সহজ হতো এবং পুরো জিনিসটার ব্যবস্থাপনা হয়তো আরেকটু ভালোভাবে করা সম্ভব হতো। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তার বিষয়, যেখানে আমরা দেখছি যে কৃষির বিষয়টি রয়েছে, খাদ্য মিনিস্ট্রি অফ ফুড এর বিষয়টি রয়েছে এবং আরেকটি যেটি সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তার বিষয় রয়েছে। সামাজিক নিরাপত্তার বিষয় যদি আমি বলি, এখানে আমি একটু বলতে চাচ্ছি যে এখানে আমাদের একটা বিষয় বারবার বোধহয় চলে আসে, সেটি হচ্ছে যে আমরা নতুন যে দরিদ্ররা যুক্ত হয়েছেন তাদের বিষয়ে কথাটা আসছে। তো সানেম এখানে এটা বোধহয় এখানে বলা হয়নি যে আমি সানেমের রিসার্চ ডিরেক্টর। তো সানেম থেকে আমরা আমাদের গবেষণায় যেটা দেখেছি সেটি হচ্ছে যে নতুন দরিদ্র হওয়ার হারটা 20% অতিরিক্ত দরিদ্র তৈরি হতে পারে যদি সেরকম আমরা 2016 ডেটা নিয়ে দেখেছি, হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু জিওগ্রাফিক্যাল এরিয়ায় এবং কিছু কিছু অকুপেশনের মানুষরা দরিদ্র সীমার নিচে পড়ে যাওয়ার হার তাদের বেশি, কারণ তাদের অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ পেশায় তারা রয়েছেন এবং ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে তারা রয়েছেন। বিভিন্ন জিওগ্রাফিক্যাল ট্রেড যেসব অঞ্চলে রয়েছে, অর্থাৎ হাওড় অঞ্চলে, মঙ্গা অঞ্চলে এবং বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন হিল ট্র্যাক্স অঞ্চলগুলোতে, সেগুলোতে অর্থনৈতিক ঝুঁকি একটু বেশি। তো সেই হিসেবে যদি আমরা চিন্তা করি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, তাহলে আমরা যেটা দেখেছি অবশ্যই এটি ইতিবাচক যে নতুন দরিদ্রদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এর সাথে সাথে আমাদের বিধবা ভাতা যেটি রয়েছে, এই তিনটির আওতায় নতুন অনেক দরিদ্র পরিবারকে যুক্ত করা হয়েছে এবং যেটি দেখা হয়েছে যে 100টি উপজেলাকে চিন্তা করে সেই 100টি উপজেলায় এই কার্যক্রম চালানোর বিষয়ে চিন্তা করা হচ্ছে। এটি ইতিবাচক, অবশ্যই আমি এটি স্বীকার করছি। তবে এবং এটি প্রশংসার দাবিদারও। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন দরিদ্র দূরীকরণের কর্মসূচির কথা চিন্তা করি তখন আমাদের এই বর্তমান বছরে আমরা যে বাজেটে অ্যালোকেশনটা দেখতে পাচ্ছি সামাজিক নিরাপত্তা খাতে, সেটি হচ্ছে 3.01% জিডিপি। এখন এক্ষেত্রে গত বছরের সাথে যদি কম্পেয়ার করি সেটি ছিল 2.65% সম্ভবত। তো সেই হিসেবে কিছুটা অ্যালোকেশন বেড়েছে, কিন্তু প্রথম বিষয় হচ্ছে এই অ্যালোকেশনটা বিশেষ করে আমাদের কোভিড পরিস্থিতি সেটা যথেষ্ট কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অতিরিক্ত মানুষকে সংযুক্ত করা হলেও ভাতার পরিমাণ কিন্তু সেভাবে বাড়েনি। সুতরাং স্বাভাবিকভাবে আমরা যদি ভাতার পরিমাণের দিকে তাকাই, সেটি হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায়, বিশেষ করে অনেক মানুষ যেহেতু কাজ হারিয়ে ফেলেছে, প্রয়োজনের তুলনায় কিন্তু নগণ্য। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এখানে কিন্তু পেনশন এবং স্কুল স্টাইপেন্ড প্রোগ্রামটা কিন্তু সংযুক্ত থাকে। এই দুটোকে যদি আমরা বাদ দিই, এর পরে যে অ্যালোকেশনটা থাকে সেটি কিন্তু খুব একটা বেশি হয় না। সুতরাং অবশ্যই এটা ইতিবাচক যে অ্যালোকেশন বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, কিন্তু এই বিষয়ে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বর্তমান পরিস্থিতির যে গ্র্যাভিটি, যে ব্যাপ্তি, সেই তুলনায় অ্যালোকেশনটা কিন্তু পর্যাপ্ত নয়। সুতরাং এই এক্ষেত্রে কিন্তু অ্যালোকেশনটা আরো বাড়ানোর দরকার। এবং এক্ষেত্রে আরেকটা কথা আমি এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বলবো যে শহরের অঞ্চলের যে দরিদ্ররা, ভাসমান জনগোষ্ঠী এবং দরিদ্ররা, তারা
কিন্তু এই করোনা ভাইরাসের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ করে তাদেরকে কিন্তু চিহ্নিত করাটা খুব জটিল। তাদেরকে চিহ্নিত করে কোনো কার্যক্রমটা কিন্তু আমরা সেভাবে দেখছি না। আমরা আশা করব পরবর্তীতে যেন এই বিষয়গুলো একটু চিন্তায় আনা হয়। এর সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের বিষয়ে যদি আমরা দেখি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে 100 কোটি টাকার বরাদ্দ আছে দরিদ্র এবং অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য, যেটি ইতিবাচক একটি পদক্ষেপ। এটিকে আমি অবশ্যই প্রশংসার বলবো। তবে এটা কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ দরিদ্র এবং হতদরিদ্রের কর্মসংস্থানের জন্য একেবারেই অপ্রতুল। এটির কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন এবং বড় ধরনের একটা এডিশন দরকার ছিল। আর সার্বিকভাবে কর্মসংস্থানের দিকে যদি বলি, মোটামুটি ভাবে আমি যেটা দেখেছি যে সবচেয়ে বড় যে অ্যালোকেশনটা বা মূল যে প্রোগ্রামটা সেটা হচ্ছে যে 2000 কোটি টাকার একটা বরাদ্দ। সেটি হচ্ছে কৃষক, অভিবাসী, তরুণ, তারা কৃষিতে বা ক্ষুদ্র এবং কুটির শিল্প এই ধরনের জায়গায় তারা যাতে স্বনিয়োজিত কাজে তারা যাতে নিয়োজিত হয়ে কর্মসংস্থান তৈরি করতে পারে তাদের জন্য। এবং 4টি মূলত কর্মসংস্থান ব্যাংক, পল্লী কর্ম PKSF, পল্লী উন্নয়ন ব্যাংক, এই ধরনের 4টি ব্যাংকের মাধ্যমে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে যে প্রশ্নটা, এটা আমি বলবো যে এটাই হচ্ছে মূল কার্যক্রম যেটা নেওয়া হয়েছে। এক্ষেত্রে যে বিষয়টি, দুটো বিষয় বলবো যে যখনই এই বিভিন্ন 4টি অর্গানাইজেশনের মাধ্যমে অর্থটা দেওয়ার কথা বলা হয়েছে, তখনই কিন্তু একটি বিষয় চলে আসে যে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে একেবারে নতুন করে যারা কর্মসংস্থান নেবেন, তরুণরা কিংবা প্রবাসীরা যারা এসে কর্মসংস্থান নেবে, কিংবা অনানুষ্ঠানিক খাতে যারা রয়েছে, তাদের কিন্তু জরুরি কাগজপত্র এবং জরুরি ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন, পারমিট এগুলো থাকে না। এবং এর কারণে আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে প্রণোদনার যে অর্থ সেটা অনেক সময় কিন্তু তাদের পক্ষে নেওয়াও সম্ভব হয় না। সুতরাং এটা খুব জরুরি যে এই ধরনের কোনো নির্দেশনা যে এই 2000 কোটি টাকার যে অর্থ বরাদ্দটা সেটা জন্য সহজ শর্তে, শিথিল শর্তে ঋণ, এবং এটি যাতে সহজে দেওয়া সম্ভব হয়। যখনই অনেক ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে, অনেক ধরনের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যায়, তখন কিন্তু এটা নেওয়া অনেক সময় জটিল হয়ে যায়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে তরুণদের জন্য একটা স্টার্ট আপ ক্যাপিটাল গত বছর ছিল, সেটা কিন্তু আমরা এই বছর দেখতে পাচ্ছি না। প্রবাসীদের জন্য এই 2000 কোটি টাকার মধ্যে কিন্তু প্রবাসীরা চলে এসেছে, কিন্তু আমরা যেটা আশঙ্কা করছি সেটি হচ্ছে পেট্রোলিয়াম তেলের দাম কমার কারণে অনেক কিন্তু প্রবাসীরা কাজ হারিয়ে চলে আসবে। সুতরাং তাদের জন্য আলাদা একটা স্কিম থাকলে সেটা কিন্তু অনেক বেশি উপকারী হতো। আর আরেকটা কথা এখানে বলা আমার মনে হয় খুব জরুরি, সেটি হচ্ছে যে ক্ষুদ্র এবং মধ্যম আকারের শিল্পের মাধ্যমে স্বনিয়োজিত কাজে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু দারিদ্রতা দূরীকরণ এবং কর্মসংস্থান তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপায় হতে পারত। কিন্তু আমরা যেটা দেখছি কিছু অ্যাডহক বেসিসে কিছু জায়গায় ঋণ, কিছু জায়গায় কর ছাড়ের বিষয়টা রয়েছে। কিন্তু আমরা কিন্তু যেটা আশা করছিলাম, যেটা প্রত্যাশা ছিল যে ক্ষুদ্র এবং মধ্যম আকারের শিল্পের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রণোদনা দেওয়া হবে, বড় ধরনের সুযোগ দেওয়া হবে, বড় ধরনের কর্মসংস্থানের একটা তৈরি করে দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং দারিদ্র দূরীকরণের চেষ্টা করবে, সেটা কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ক্ষুদ্র এবং মধ্যম আকারের শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান তৈরির বিষয়ে কিন্তু জোর দেওয়াটা জরুরি। আর আরেকটি কথা বলে কর্মসংস্থানের এখানে আমি শেষ করছি। আমরা দেখেছি যে আমাদের বৃহৎ শিল্পের মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি হতে পারে, এখানে যে প্রণোদনাগুলো রয়েছে, এই প্রণোদনা বেশ কিছু দেওয়া হচ্ছে। প্রণোদনাগুলো কিন্তু খুব রেডিমেড গার্মেন্টস সেন্ট্রিক, এবং সানেম থেকেও আমরা আমাদের বাজেটের যে রিয়াকশন সেটাতে বলে এসেছি যে প্রণোদনাগুলো কিন্তু অন্য খাতে দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আর আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এই যে বিভিন্ন প্রণোদনা পাচ্ছে রেডিমেড গার্মেন্টস গুলো, 10%, 12% হারে প্রণোদনা পাচ্ছে হচ্ছে সবুজ ছাড়পত্র সহ, সবুজ ছাড়পত্র ছাড়া যে প্রতিষ্ঠানগুলো 1% অতিরিক্ত প্রণোদনা তাদের দেওয়া হচ্ছে এক্সপোর্টের উপর, কিন্তু তারপরও কিন্তু শ্রমিক ছাঁটাই হচ্ছে। সুতরাং কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট থেকে যাচ্ছে। এই প্রণোদনার অর্থগুলো যদি শর্ত সাপেক্ষে করা সম্ভব হতো, যে শ্রমিক ছাঁটাই না করার শর্তে, তাহলে কিন্তু আসলে আমাদের কর্মসংস্থান
রাখাটা সম্ভব হতো। এবং এখানে আরেকটা কথা বলে হয়তো আমি শেষ করব যে আমাদের সার্বিকভাবে আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে জনপ্রশাসনে একটা বড় ধরনের কিন্তু আমরা প্রবৃদ্ধি লক্ষ্য করতে পেরেছি এক্সপেন্ডিচারের। এই সমস্ত জায়গায় কিন্তু কৃচ্ছ্রতা সাধন খুব জরুরি। এই সমস্ত জায়গায় কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে কিছু কিছু অর্থ কমিয়ে আনার মাধ্যমে আমরা যদি বরঞ্চ সেই টাকাটা দিয়ে যে শ্রমিকরা কাজ হারাবে তাদেরকে যদি কোনো ভাতা বা ঋণের ব্যবস্থা করতে পারতাম এবং একটা ফান্ড তৈরি করতে পারতাম, সেটা কিন্তু আসলে প্রকৃত অর্থে আমাদের কর্মসংস্থান তৈরি এবং আমাদের দারিদ্রতা দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক দেখাতে পারতো। এবং সেই বিষয়ে যদি চিন্তা ভাবনা করা হয় আমার মনে হয় পরবর্তীতে সেটি গুরুত্বপূর্ণ যে সেই হিসেবে সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি। আমি আমার মনে হয় এখানেই শেষ করছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর সাইবা হক বিদিশা ম্যাডামকে, যে আসলে আমাদের নতুন কর্মসংস্থানের যেটা সৃষ্টি এবং দারিদ্র্যের হার আমরা আসলে যেহেতু বাড়বে এটা কিভাবে আমরা মোকাবেলা করবো এই বিষয়ে একটা সুন্দর গাইডলাইন দিয়েছেন ম্যাডাম। সো আমি এখন যেহেতু আমাদের মধ্যে মোস্ট সিনিয়র স্যার আছেন ডক্টর ফরাসউদ্দিন স্যার, আমি তাকে প্রাথমিকভাবে বাজেট মূল্যায়নের জন্য অনুরোধ করব। পরে স্যার আমি পরবর্তী স্যার আবার কনক্লুশন দিবেন। স্যার যদি আপনার মূল্যায়নটা প্রাথমিকভাবে আপনি বলেন। স্যার মাইক্রোফোনটা স্যার মানে অফ আছে, মিউট আছে। জি স্যার ঠিক আছে স্যার। আপনাকে এবং কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। এই আলোচনা অত্যন্ত সমৃদ্ধ হচ্ছে, সময় উপযোগী হচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে একটু বলতে চাই, বাজেটের প্রেক্ষিতে বলতে চাই। 1972 সনে সবচেয়ে কঠিন সময় ছিল। নতুন দেশ, কোনো সম্পদ নাই, কোনো ফরেন এক্সচেঞ্জ নাই, কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই, সেটা এক ধরনের সংকট ছিল। এইবার কিন্তু আরো বৃহত্তর সংকট, 48 সন। তখন বাংলাদেশে একটা বড় সম্পদ ছিল যে সারা পৃথিবীতে একটা গুডউইল ছিল। এইবার তো করোনা সংকটে সবাইকে এফেক্ট করেছে, কেউ কারো দিকে তাকাতে পারছে না। বাজেটের কিছু আলোচনা হয়েছে। আমি বলি যে যদি 8.2 প্রবৃদ্ধি করতে হয় তাহলে 4.4 যদি আয়কর হয়, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, তাহলে 36% অফ জিডিপি ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টটা মূলত আসা উচিত ব্যক্তি খাত থেকে, কিন্তু গত কয়েক বছর যাবৎ ব্যক্তি খাতের বিনিয়োগটা স্থবির হয়ে আছে, 20-21% হচ্ছে। বাজেটের এই মূল্যায়ন দেখেছি যে এই বছর সেটা 12.5 বা 13% বেশি হবে না। তো 36% যদি যেতে হয়, গণখাতে যদি শতকরা 10% হয়, তাহলে কিন্তু 25-26% বিনিয়োগ আসতে হবে ব্যক্তি খাত থেকে। এটা আমার কাছে একেবারেই অসম্ভব মনে হয়। কাজেই কোনো একটা বড় ধরনের মিরাকল না হলে 8.2% প্রবৃদ্ধি অর্জন করার জন্য জিডিপি শতকরা 36% বিনিয়োগ নাও হতে পারে। দ্বিতীয় হলো আপনার বলা হচ্ছে আগে ব্যয় করব, পরে দেখা যাবে আয় থেকে আসবে। এটা বাজেটের ধর্ম নয়। বাজেটের ধর্ম হলো যদি এটাকে বাস্তবসম্মত করতে হয় তাহলে কোথা থেকে আয়টা আসবে। 2019-20 রাজস্ব লক্ষ্যমাত্রার ঘাটতি 1.5 লক্ষ কোটি টাকা। এই ক্ষেত্রে করোনায় পর্যদস্ত অর্থনীতিতে আগামী বছর 3,83,000 কোটি টাকা এবং শুধু রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এইটা আমার মনে খুব চ্যালেঞ্জিং হবে, সম্ভবত পারা যাবে না। এই প্রসঙ্গে রাজস্ব আহরণের জন্য একটা নৈতিকতা বিবর্জিত বলবো না, নৈতিকতার দিক থেকে দুর্বল একটা ব্যবস্থার কথা আনা হয়েছে।
কালো টাকা সাদা করার। আমি এখানে এটা একটু বলতে চাই, দুই রকমের আছে। একটা হলো অপ্রদর্শিত আয়, সরকারি নীতি কৌশলের ফলে অনেকের কাছে টাকা জমা হয়ে যায়। একজনের ফ্ল্যাট বিক্রি করলেন, একটা জমি বিক্রি করলেন 1 কোটি টাকায়, কিন্তু নিবন্ধনের যে নিয়ম আছে সেখানে 10 লাখের বেশি উনি নিবন্ধন করতে পারেন না। কাজে এরকম অনেক লোকের কাছে অপ্রদর্শিত আয় আছে। এইটা একভাবে, কিন্তু অনেক লোকের কাছে বাংলাদেশে এই যে বৈষম্যটা পাহাড় সম হয়েছে, এর কারণটাই হলো এক ধরনের লোকের কাছে, আমি এটাকে বিজনেসোক্রেসি বলছি আজকাল, অনেক লোকের কাছে বিপুল পরিমাণ সম্পদ জমা হয়েছে এবং এই সম্পদ থেকে প্রথমে ওয়াশিংটনের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউট বলেছিল, তারপরে IMF বলেছে, তারপরে UNCTAD বলেছে যে বছরে 600 থেকে 700 কোটি ডলার দেশের বাইরে পাচার হয়ে চলে যায়। as simple as that। গত বছরের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে স্ক্যানিং মেশিন বসিয়ে আপনার ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং রোধ করা হবে। আমার মনে হয় এক্ষেত্রে কোনো রকমের অগ্রগতি হয় নাই এবং এইবারের বাজেটে এই ধরনের কোনো কথা নাই। তো এই কালো টাকা সাদা করার জিনিসটা আমি কিভাবে দেখি সেভাবে বলতে চাই। সেটা হলো, আমি বলছি যে বিভিন্ন সময়তে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় 40 থেকে 80% জিডিপি কালো টাকা বলে চিহ্নিত করেছে। এর একটা বড় অংশ যদি মূলধারায় আনতে হয়, আনতে পারা উচিত, তাহলে যেটা করতে হবে বলে আমি মনে করি সেটা হলো এইরকম মেজর কনসেশন 10% দিয়ে পাহাড় সম কালো টাকা কেউ সাদা করবে প্রশ্নই ওঠে না। এটার ভিত্তিটা হবে যে সবচেয়ে বেশি যে আয়কর শতকরা যে স্তরে শতকরা 25%, যারা অপ্রদর্শিত আয় অথবা কালো টাকা অর্থনীতির মূল ধারায় আনবেন, তাদের ব্যাপারে 3টা কথা থাকবে। একটা হলো তাদের গ্যারান্টি দেওয়া হবে যে এইভাবে করলে ভবিষ্যতে কেউ তাকে প্রশ্ন করবে না। দ্বিতীয় হলো যে করের যে সবচেয়ে বড় স্তর শতকরা 25%, সেই হারে কালো টাকা মূলধারায় আনবেন এবং 1 জুলাই 2021 সনে যদি কারো হাতে কালো টাকা থাকে তাহলে সেটা বাজেয়াপ্ত করা হবে। এটা আইনে, কোর্টে প্রশ্ন করা যাবে না। আর চতুর্থ যেটা এলিমেন্ট সেটা হলো এই যে বাইরে টাকাটা চলে যাচ্ছে, এগুলা কিন্তু ইচ্ছা করলে পলিসির মাধ্যমে মানব সম্পদ দিয়ে বাংলাদেশ ব্যাংক, কাস্টমস, রেভিনিউ, সিভিল এভিয়েশন এরা মিলে কিন্তু এটাকে, সরকার চাইলে ব্যাংকিং সিস্টেম এটাকে কিন্তু বন্ধ করা যায়। ওইটাকে যদি বন্ধ করা যায় আর এইভাবে যদি চাপ দেওয়া যায় যে কালো টাকা থাকলে বাজেয়াপ্ত করা হবে এবং 25%, তাহলে কিন্তু এই ব্যাপারে সুফল পাওয়া যেতে হবে। এই 4টা উপাদান ছাড়া কালো টাকাকে মূলধারায় আনার প্রচেষ্টা আমার মনে হয় নৈতিকতা বিবর্জিত হবে এবং এটা ঠিক হবে না। আমি আরো 2-1টা বিষয় সম্পর্কে, কৃষির কথা অবশ্যই আসে, আমরা কৃষি প্রধান দেশ। এইবার সরকারকে ধন্যবাদ দিতে হয়, কৃষিতে যে ভর্তুকিগুলো আছে সেইগুলা বজায় রাখা হয়েছে। হাওর অঞ্চলে বোরো ধান কাটার জন্য লালমনিরহাট থেকে সুনামগঞ্জের হাওর এলাকায় কৃষি শ্রমিক আসছেন, এটা কিন্তু অনেক বড় কথা। কাজে বোরো ধানটা কাটা হয়েছে ঠিক মতো। একটা কথা হলো, খুব জোরে সোরে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে মেকানাইজেশন করা হবে। ধান কাটা এবং মাড়াইয়ে যদি মেকানাইজেশন করা হয় তাহলে কিন্তু এইটা কর্মসংস্থানের উপর বিপুল একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি করবে। 2 নম্বর হলো, এইখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা দিয়েছে শতকরা 4% সুদে। উত্তম প্রস্তাব।
আমার সুপারিশ এই সুদটা শতকরা 2 ভাগ হোক, এর বেশি নয়। কিন্তু কথা হচ্ছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি গত 2 মাসে এই প্রণোদনা থেকে 1 টাকাও কৃষক আমার কিষাণীরা পান নাই। এটার কারণ হলো ব্যাংকিং সিস্টেম খুব জটিল। এইটা এমন একটা অবস্থায় গেছে যে এটা ব্যাংকের লোকেরা কে ম্যানেজার সাহেবের পরিচিত যে শুধু তাকিয়ে দিবে, নতুন কাউকে তারা দিতে চাচ্ছেন না। কাজে এটা বড় অসুবিধা। এটাকে খুব ঢেলে সাজানো দরকার, রিফর্মস করা দরকার। আর হইল শস্য বীমা সম্পর্কে মুখে মুখে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কোনো সত্যিকার ভাবে উদ্যোগ নেওয়া হয়নি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। প্রফেসর বিদিশা শহর অঞ্চলের দরিদ্রদের কথা বলেছেন। সরকারের কিন্তু কয়েকটা চমৎকার প্রোগ্রাম আছে। একটা হলো আমার বাড়ি আমার খামার, এবং বলা হচ্ছে যে বর্তমান মুজিব বর্ষে গ্রামে গঞ্জে ম্যাসিভ ভাবে গৃহ নির্মাণ করা হবে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। আমার মনে হয় ওখানে যদি খুব জোর দেওয়া যায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে গ্রামগুলোকে শহরের সমতুল্য করা হবে, তাহলে যদি শহরের ভাসমান লোক গ্রামে যান এবং তাদেরকে যদি সেইখানে রাখা যায়, তাহলে কিন্তু দারিদ্র্যের ব্যাপারে অনেক সুরাহা হয়ে যাবে। আমরা কিন্তু শুনেছি সবসময় যারা দারিদ্র্য নিয়ে কাজ করি, যে একটা পরিবারে যদি একজন লোকের অসুখ হয় তাহলে তিনি কিন্তু পুনরায় দরিদ্র হয়ে যাবেন। এইবার কিন্তু শতকরা 21 ভাগ যে দারিদ্র ছিল লোক ছিলেন, এটা অলরেডি 36 ভাগ হয়ে গেছে বলে অনেকেই বলেন। অর্থাৎ 3.5 কোটির জায়গায় 5 কোটি, 5.25 কোটি লোক কিন্তু ইতিমধ্যে দারিদ্র্যের নিচে চলে গেছে। তাদেরকে যদি দারিদ্র্য সীমার ঊর্ধ্বে আনতে হয়, তাহলে আমার মতে একমাত্র মেরুদণ্ডিক কর্মকাণ্ড হলো কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এইখানে এই বিষয়ে মঞ্জুরের বড় এক্সপার্টিজ আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এ ব্যাপারে খুব সজাগ। কিন্তু আমার কাছে যেটা সমস্যা মনে হয়, ওই যে 20,000 কোটি টাকা একটা প্রণোদনা আছে, বলা হচ্ছে যে 20 লক্ষ এরকম উদ্যোগ আছে। বলা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যে এই খাত থেকে আমাদের শতকরা 20 ভাগ কর্মসংস্থান হচ্ছে। প্ল্যানিং কমিশন প্রফেসর শামসুল আলম, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, উনি বলছেন যে শতকরা 30 ভাগ কর্মসংস্থান হয়। সে 20 ভাগই হোক আর 30 ভাগই হোক, জাপান এবং যুক্তরাষ্ট্রে এই খাতে শতকরা 63 ভাগ কর্মসংস্থান হয়। কাজেই যদি বাংলাদেশের অর্থনীতি যদি মেরুদণ্ডকে সোজা হয়ে দাঁড় করাতে হয়, তাহলে অবিলম্বে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য একটা বলিষ্ঠ ফোকাল পয়েন্ট সৃষ্টি করতে হবে। এটা এসএমই ফাউন্ডেশন হোক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হোক, বা অন্য কোনো সংস্থা হোক, ব্যাংক নয়, করে তার মাধ্যমে পুরা জিনিসটাকে কিন্তু যারা সত্যিকারের উদ্যোক্তা তাদেরকে চিহ্নিত করে তাদের কাছে টাকাটা দিতে হবে, যাতে তারা স্বকর্মসংস্থানের মাধ্যমে অথবা ওয়েজ এমপ্লয়মেন্টের মাধ্যমে এই দেশের কর্মসংস্থান মানেই কিন্তু দারিদ্র্য নিরসন, মানেই কিন্তু বৈষম্য নিরসন। আমি আর হয়তো খুব বেশি কিছু বলবো না এই পর্যায়ে। স্বাস্থ্য খাতের একটা কথা না বললেই নয়। বাজারে একটা কথা চালু আছে যে স্বাস্থ্য খাতের কেনাকাটা মানেই হলো বড় দুর্নীতি। এখন কিন্তু পেন্ডিং আছে এই যে মাস্ক কেনার যে একটা প্রপোজাল ছিল প্রথম দিকে, এটাতে খুব বড় ধরনের পুকুর চুরি হয়েছে বলে খবরের কাগজে আসছে। এটা কিন্তু কেউ কন্ট্রোভার্ট করেন নাই। স্বাস্থ্য খাতে 5,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে বরাদ্দ, আবার 10,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। তবে 100 কোটি টাকার একটা গবেষণা ফান্ড করা হয়েছে। এটা আমার কাছে চমৎকার মনে হয়। স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা দূর করার জন্য রিফর্মস করা না হলে স্বাস্থ্য কাজে যে প্রত্যেক বছর ক্ষুদ্র
বরাদ্দ তারা খরচ করতে পারেন না, এটা অব্যাহত থাকবে। কাজে বাজেটে আমি স্বাস্থ্য খাতে কোন রকমের রিফর্মস এর কথা দেখতে পেলাম না। এইটা না হলে কিন্তু এই কোভিড থেকে আমরা কবে যে পরিত্রাণ পাবো এটা আল্লাহই জানেন। কিন্তু কোভিড থেকে যদি আমরা দ্রুত গতিতে পরিত্রাণ পেতে না পারি, তাহলে কিন্তু আমাদের বর্তমান বছরের 5.2% প্রবৃদ্ধি বা আগামী বছরের 8.2% প্রবৃদ্ধি একেবারে কাগজে কলমেই থাকবে, বাস্তবতা বিবর্জিত হয়ে থাকবে। আমি পরিশেষে যে কথাটা বলবো সেটা আবারও বলবে, রাজস্ব আহরণ সম্পর্কে। রাজস্ব আহরণের জন্য 1983 সন থেকে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অটোমেশনের একটা প্রকল্প এখনো আছে। অবিলম্বে কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন, কর প্রশাসনকে যান্ত্রিক অটোমেশন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশে সেভিং সার্টিফিকেট সম্পর্কে এক ধরনের হস্টিলিটি আছে, কারণ বিশ্ব ব্যাংক একটা চায় না। এইখানে মাত্র 20,000 কোটি টাকা রাখা হয়েছে। আমরা কিন্তু ভুলে যাই যে এই সঞ্চয়পত্রের মাধ্যমে যারা উপকৃত হন তারা কিন্তু পেনশনভোগী, তারা কিন্তু এই দেশকে অনেক দিয়েছেন, আরো দিতে পারা উচিত। কাজেই সেইখানে আমি বলবো 20,000 কোটি টাকার জায়গায় যদি 60,000 কোটি টাকা আমরা আহরণ করি, তাহলে মধ্যবিত্ত অনেকেই খেয়ে পড়ে বাঁচতে পারবেন। বলা হচ্ছে যে এখানে ডিভিডেন্ড বেশি, সরকারের সুদের খরচ কম হয়। বাবাকে বুঝতে হবে এই খাতে যারা উপকারভোগী তারা কিন্তু এই দেশেরই সন্তান, তারা অনেক কিছু দিয়েছেন। কাজেই তারা যদি উপকৃত হন, তারা এটা কিন্তু এক ধরনের সামাজিক সুরক্ষা বল। সামাজিক সুরক্ষা বলের সম্পর্কে বলে এই পর্যায়ে শেষ করবো, লম্বা হচ্ছে, দুঃখিত। 2008 সনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগেই প্রযুক্তি সম্পর্কে কথাবার্তা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ। আমরা যারা এটাকে সমর্থন করেছিলাম, আমাদেরকে নিয়ে মানুষ উপহাস করেছিল। আর তিনি 1996 সনের বাজেট থেকেই এই সামাজিক সুরক্ষার কথাটা বলে আসছিলেন। এইবারের বাজেটে বর্তমান বছরের 74,000 কোটি টাকার তুলনায় 95,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, 21,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রফেসর বিদিশা যেমনটি বললেন, যদি পেনশন এবং অন্যান্য কতগুলো জিনিস বাদ দেওয়া হয় এবং নতুন করে যারা দারিদ্র সীমার নিচে আসছেন, তাহলে কিন্তু এটার বরাদ্দ তেমন কিছু বেশি নয়। আমি মনে করি এই খাতের বরাদ্দটা যা ছিল গত বছর 74,000 কোটি টাকা, তার দ্বিগুণ করা উচিত, 1.5 লক্ষ কোটি টাকা করা উচিত। কারণ এইটাই কিন্তু একটা মেরুদণ্ড, এইটা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে এবং কৃষিজাত শিল্পে রূপান্তর করতে হবে, কর্মসংস্থান করতে হবে। এইটা না করলে কিন্তু আমার মনে হয় ঠিক হবে না, মানুষ বাঁচানো যাবে না। পরিশেষে যেটা বলবো, আরএমজিতে কর্মহীনতা হচ্ছে, বিদেশ থেকে অনেক লোক ফিরে আসছে। আমার সাজেশন হলো তাদেরকে এই যে ভূমি দস্যুরা এবং জলাধার খেকোরা জলাধার এবং ভূমি দখল করে আছে, এইগুলাকে উদ্ধার করার এখনই সময়। এবং এইগুলোকে উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্রে যেমন করা হয়েছিল 30-এর দশকে, পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম নিয়ে এদেরকে দিয়ে এই কাজগুলা করিয়ে তাদের হাতে ট্রেজারি থেকে, বাজেট থেকে টাকা দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরহাদউদ্দিন স্যারকে তার প্রাথমিকভাবে মূল্যায়ন করার জন্য। তারপরে আমরা কনক্লুশন সেরিমনিতে স্যারকে আমরা আবার আমন্ত্রণ জানাবো। এখন আমি যাচ্ছি আমাদের মধ্যে একজন নতুন প্রজন্মের একজন সহকারী অধ্যাপক আছেন, মল্লিকা রয়। অলরেডি বলেছেন বিদিশা ম্যাডাম যে আমাদের গত বছর যেটা 100 কোটি টাকার জন্য একটি তরুণ প্রজন্মের জন্য, একটি তরুণ উদ্যোক্তা করার জন্য একটি ফান্ড রাখা হয়েছিল, এবার কিন্তু নাই।
সেক্ষেত্রে এখন আপনি একজন তরুণ মানুষ হিসেবে, তরুণ প্রজন্মের একজন মানুষ হিসেবে আমাদের বাজেটকে আপনি কি দৃষ্টিতে দেখছেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ মুকুল স্যারকে আমাকে এত সুন্দর একটা সময় উপযোগী সেশনে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ স্বাধীনতার 50তম বছরে পদার্পণ করলো। একটি অন্তর্বর্তীকালীন বাজেট সহ আমাদের এই বাজেটটি হলো 50তম বাজেট। এটি অবশ্যই একটি বিশেষ বাজেট, কারণ অর্থনীতি মেরামতের পাশাপাশি অন্ধকার একটি পথ পাড়ি দিয়ে এই বাজেটটি কতটুকু সফল হবে সেটি আসলে শুধুমাত্র বরাদ্দের উপর নির্ভর করছে না, আরো অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। এবং তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বাজেট 2020-21কে একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমি একজন চাইনিজ বিজনেস ম্যাগনেট, ইনভেস্টর এবং পলিটিশিয়ান জ্যাক মায়ের একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না, দরিদ্র হয়ে থাকাটাই দোষের। তার মতে উপরে উঠতে হলে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা করা প্রয়োজন। তো আমার যেটা মনে হয়, আমাদের রাষ্ট্রযন্ত্রের সঠিক সময়ে সঠিক বাজেটটি প্রণয়ন এবং বাস্তবায়ন এই মুহূর্তে অনেক বেশি জরুরি। কোভিডের এই পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রযন্ত্র মূলত 4 ধরনের ঝুঁকি ফেস করছে। সেটি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, মানবিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি এবং অর্থনৈতিক ঝুঁকি তো বটেই। সুতরাং এই পরিস্থিতিতে প্রবৃদ্ধির হার বাড়ানোটা কিন্তু মূল লক্ষ্য না। এখানে যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের দেশের যে দারিদ্র জনগোষ্ঠী আছে তাদের জীবন ও জীবিকাকে টিকিয়ে রাখা। তো আমরা জানি যে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছিল যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 1.6%, যেটা আগামী বছর সেটা 1%-এ নেমে যেতে পারে। এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ীও সেটা 3 থেকে 5%-এর মধ্যে। কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেটা লক্ষ্যমাত্রা দিয়েছে 8.2%। এটি আসলে কতটুকু অর্জন করা সম্ভব সেটা নিয়ে একটু ভেবে দেখা দরকার। আর মূলত এই বাজেটে 4টি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে: স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি এবং যেটা এমপ্লয়মেন্ট জেনারেশন। সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন যারা ইতিমধ্যে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি নিয়ে অনেক কিছুই বলেছেন। তারপরও আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রথমে যদি আমি স্বাস্থ্য খাতের কথা বলি, সেটা আমাদের দেশে স্বাস্থ্য খাত খুবই নাজুক অবস্থায় আছে, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে। স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলোতে যে মূল্য সংযোজন কর কমানো হয়েছে, সেটার কারণে আমাদের পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং আইসিইউ সামগ্রী এগুলোর দাম কমবে, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আবার আমরা যদি জিডিপির পার্সেন্টেজ হিসেবে দেখি, গত বছর যেটা 0.84% ছিল, বর্তমানে সেটি বাড়িয়ে 0.92% করা হয়েছে। এটিকেও আমি পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখছি। তবে যেটা বিষয় সেটা হচ্ছে 10 বছর আগের যদি আমরা বাজেট অ্যানালাইসিসটা দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে পার্সেন্টেজটা 3%-এর উপরে ছিল। বা এখনো যদি আমরা দেখি, অন্যান্য উন্নয়নশীল দেশগুলো কিন্তু জিডিপি এর অন্তত 1% বা তার বেশিও স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে। এখন সেই জায়গায় আমরা যেখানে পুঁজিবাজারে নতুন বরাদ্দ 28,000 কোটি টাকা রাখতে পারছি, সেখানে নতুন ভাবে স্বাস্থ্য খাতে 21,000 কোটি টাকাটা আসলে কতটুকু পর্যাপ্ত সেটা নিয়ে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। তবে সরকারের যেই পদক্ষেপটা আমি অবশ্যই সাধুবাদ জানাবো, যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলোর দাম কমেছে, যার কারণে এতে করে দুদিক থেকে কিন্তু জনগণ লাভবান হবে। প্রথমত হচ্ছে পারিবারিক বা সামাজিক দিক থেকে যদি আমরা দেখি, মনে করেন আমার বাসায় যে গৃহকর্মী আছে তাকে যদি আমি স্বাস্থ্য সামগ্রী তুলে দিতে পারি, তাহলে কিন্তু সে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার প্রাতিষ্ঠানিকভাবে যদি দেখি, একটি প্রতিষ্ঠানে যারা শ্রমিক বা স্টাফ আছে
তাদেরকে যদি মালিক পক্ষ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো তুলে দিতে পারে, তাহলে কিন্তু সেও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সেক্ষেত্রে আমরা সংক্রমণটা কমাতে পারবো, এবং এটা একটা বাজেটের পজিটিভ দিক যে এই জিনিসগুলোর দাম অনেকখানি কমেছে। এরপরে আমি এমপ্লয়মেন্ট জেনারেশনে চলে যাই, যেটা আসলে তরুণ প্রজন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে 66 দিনের লকডাউনে 36 মিলিয়ন লোক কিন্তু তাদের জব হারিয়েছে, এবং পরিসংখ্যানের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে 59.5 মিলিয়ন লোক হচ্ছে অন্য শ্রেণী কাঠামোতে গেছে, যেটার মধ্যে 25.5 মিলিয়ন লোক চরম দারিদ্র সীমায় চলে গেছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে যদি আমরা ক্যাশ ট্রান্সফার করি, সেক্ষেত্রে তাদের সাময়িকভাবে উপকার হবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জবের ব্যাপারটা ভেবে দেখা দরকার আসলে কি করা যায়। বাজেটের কয়েকটি দিক কর্মসংস্থানে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। প্রথমত, 7টি খাতে যে ট্যাক্স হলিডে সুবিধা প্রদান করা হয়েছে সেটির কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরএমজি সেক্টরে 1% যে রপ্তানি প্রণোদনা দেওয়া হয়েছে সেটি। তৃতীয়ত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা বলবো আমি। আমাদের স্যার এবং ম্যাডাম এই শিল্পের ব্যাপারে বলেছেন যে এই শিল্পে গুরুত্ব দেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রব্যগুলোতে আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, যেটি অবশ্যই আমি মনে করি এমপ্লয়মেন্ট জেনারেশনে একটি পজিটিভ ইফেক্ট ফেলবে। এবং চতুর্থত যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের যে বেকার জনগোষ্ঠী আছে এবং যারা বিদেশ ফেরত, যাদের এই মুহূর্তে কাজের প্রয়োজন, বা গ্রামীণ কৃষি শ্রমিকদের জন্য 2000 কোটি টাকার যে ফান্ডটা আছে, আমি মনে করি তাদের আত্মকর্মসংস্থানের জন্য এটি কাজে লাগবে এবং নতুন করে উদ্যোক্তা সৃষ্টিতেও সহায়তা করবে। এতে করে আমি একটি টার্মের কথা বলবো, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমরা জানি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটি দেশে যদি ওয়ার্কিং এজ পপুলেশন যদি নন ওয়ার্কিং এজ পপুলেশনের চেয়ে বেশি থাকে, তাহলে কিন্তু ওই সুফলটা দেশটা বহন করতে পারে। তা আমাদের দেশে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে অলরেডি অনেক ক্ষতি সাধিত হয়ে গেছে এই কোভিড এর কারণে। আমার মনে হয় যে বাজেটের যেই দিকগুলো এমপ্লয়মেন্ট জেনারেশনে গুরুত্ব রাখছে সেটি যদি নেওয়া হয়, তাহলে আমাদের যে ক্ষতি হয়েছে সেটি কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। এরপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন ভাতা কমানো হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক তরুণেরা চাকরি হারাচ্ছে, আবার অনেকে বেতন কম পাচ্ছে। তো সেই ক্ষেত্রে তরুণরা চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এবং নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমরা জানি যে বাজেটে বেসরকারি বিনিয়োগ প্রায় দ্বিগুণ করা হয়েছে, কিন্তু সরকারি বিনিয়োগ প্রায় স্থবির আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিনিয়োগ আরো বাড়ানো প্রয়োজন, এবং যদি ব্যাংক থেকে মাইক্রো ক্রেডিটের মতো ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায় তাদের জন্য, তাহলে নতুন নতুন তরুণ উদ্যোক্তার সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের যে বেকার সমস্যা সেটিও কমে আসবে। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের সামাজিক নিরাপত্তা খাত আসলে খুবই খারাপ অবস্থায় আছে, যেখানে রোগী বহনের অ্যাম্বুলেন্স পাচ্ছি না, আমরা ভর্তির জন্য হাসপাতাল পাচ্ছি না, আইসিইউ সমস্যা। তো এই খাতে কিন্তু বাজেট এবং জিডিপি দুটোর দিক থেকেই শতাংশিক হারে বরাদ্দটা বাড়ানো হয়েছে। এটি অবশ্যই আমাদের বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক। এবং দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে বেশিরভাগ বৃদ্ধি কোভিড সম্পর্কিত প্রোগ্রাম, ঋণ, সুদ প্রদান, ভর্তুকি এগুলোতে। তো এরপরে কৃষি খাতকেও আমি বলবো আমাদের কৃষি খাতের বন্টনটাও মোটামুটি ঠিক আছে। এডিপি বন্টন এই খাতে বেড়েছে 10%, যেটা পূর্বে সংশোধিত বাজেটে ছিল 6.8%। জি হ্যাঁ, ঠিক আছে। আমরা মনে হয় এগুলা আমরা যদি কৃষিখাত নিয়ে অলরেডি কয়েকজন আলাপ করেছি, যে আমি পয়েন্ট পেয়ে গেছি যে নতুন যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে সৃষ্টি করতে হবে। জি, আপনার যে ধন্যবাদ। এখন আমরা আসবো প্রফেসর ডক্টর সেলিম রায়হান স্যারের কাছে। আমরা স্যার জানি আমাদের আসলে অনেক চ্যালেঞ্জ আছে, বাট আমি একটা স্পেসিফিক যদি বলি, আমরা স্বাধীনতার 49 বছর আমরা পাড়া দিয়েছি। আমরা এই 49 বছর আমরা কোনো স্ট্রং ডেটাবেস করতে পারি না। ইভেন আমাদের ন্যাশনাল আমরা যে আইডি কার্ডটা দেখি সেখানেও কিন্তু আমাদের পেশার লেখা থাকে না। যখন আমরা ত্রাণ দিতে যাই, আমরা কৃষক ভর্তুকি দিতে যাই, যার ফলে কোনো স্ট্রং ডেটাবেস থাকে না, যার ফলে কিন্তু এখানে স্থানীয় পর্যায়ে একটি মিসম্যানেজমেন্ট হয়ে থাকে, আমরা সবসময় দেখি সচরাচর। এটা থেকে আসলে স্যার আমরা পরিত্রাণ কিভাবে পাবো? এক,
দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটা ডেটাবেজের কথা যদি দেখি, আমরা প্রায় ১৭ কোটি মানুষ, আমাদের এখনো করদাতা ৪৪ লাখ। আমরা যদি এক্সাক্ট করদাতা আসলে আমরা জানতে চাই, যে ইভেন আমরা অনেক সময় সংবাদপত্রে দেখি আমাদের 5% সমাজের লোকের কাছে যা টাকা আছে 95% সমান আছে। এই টাকা, এই জিনিসগুলো যদি সরকারের কাছে তথ্য থাকে, ডেফিনেটলি সরকার একটা ভালো একটি বাজেটের ইমপ্লিমেন্ট করতে পারে বলে আমরা মনে করি। তো স্যার আপনি যদি কিছু বলেন এই বিষয়ে। জি ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমি শুনছিলাম খুব মন দিয়ে এবং আমার কাছে খুব ভালো লাগছিল। স্যার বলেছেন এবং অন্যান্য সম্মানিত প্যানেলিস্টরা বলেছেন, এবং সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে। বিশেষ করে স্যার খুব শক্তভাবে কয়েকটা বিষয় বলেছেন। সো আমি হয়তো, আপনি যে প্রশ্নটা করেছেন ডেটার জায়গাটা, সেই জায়গাটা আমি একটু আসবো একটু পরে। তো আমি খুব রিপিট করতে চাই না যেগুলো আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় যে সম্মানিত প্যানেলিস্টদের সাথে দ্বিমত করার সেরকম কোনো স্কোপ নেই, কারণ আমরা অন্তত সংকটের সময় একটা জিনিস আমাদের খুব মানে যেটা আমি মনে হয় পজিটিভ অ্যাচিভমেন্ট, বাংলাদেশের অর্থনীতিবিদরা কিন্তু মোটামুটি এখন একই রকম একই জায়গা থেকে কথা বলছেন এবং তাদের ভিতরে কিন্তু পার্থক্য চিন্তা ভাবনার ক্ষেত্রে অথবা আর্গুমেন্টস এর ক্ষেত্রে অনেক অনেক কম আমার কাছে মনে হয়। এবং এটাকে আমি খুব ইতিবাচক হিসেবে নিই। খুব সম্ভবত সংকটের কারণে যেটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস আমরা দেখছি, সেটা আমাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে। এবং আমাদের তাগিদটা সেটা হচ্ছে যে এরকম একটা সংকটের সময়, যেটা আমরা কখনোই দেখিনি আগে, সেখানে এই বাজেট থেকে আমাদের প্রত্যাশাটা কি ছিল, সেটাই হয়তো আমাদের কাছে হয়তো ঘুরে ফিরে এই প্রশ্নটা আমাদের কাছে আসে। আমি একটু এভাবে হয়তো বলবো যে বাজেট নিয়ে আমরা যে আলোচনা যেভাবে করি বাংলাদেশে, আমি এটা অন্যান্য দেশের বন্ধুদের সাথে যখন কথা বলি, তখন একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে এত আলোচনা অন্য দেশে এভাবে হয় না বাজেট নিয়ে। এটা বাংলাদেশে খুব সম্ভবত খুব ইউনিক। আমি যখন ওদেরকে বলি যে আমরা বাজেট নিয়ে, আজকাল বাজেট হয়েছে 11 তারিখে, আজকেও আলোচনা করি বাজেট নিয়ে, তোরা খুব আশ্চর্য হয় যে এতদিন ধরে তোমরা বাজেট নিয়ে আলোচনা করছো এবং এত ভাবে মিডিয়া কভারেজও দেখে অনেকে, বাংলাদেশে খুব কভারেজ হয়। এটার একটা বড় কারণ খুব সম্ভবত যে আমরা হয়তো বছরে এই সময়টাই সরকারকে আমরা সম্মিলিতভাবে আমরা পাই, আমরা একসাথে যে জবাবদিহিতার জায়গায়, যে অর্থনৈতিক নীতি বলি অথবা এক ধরনের কর্মসূচি ব্যাপারে সরকার যে একটা বাজেটের মাধ্যমে তার যে ভিশনটা যেটা ঘোষণা করে, খুব সম্ভবত এই সময়টাই সম্মিলিতভাবে সরকারকে একটা জবাবদিহিতার স্ক্যানারে আনা যায়, এবং যেটা হয়তো বছরের অন্য সময় আর দেখা যায় না, এই সুযোগটা আর থাকে না। সুতরাং সেই সুযোগটার সদ্ব্যবহার আমরা অর্থনীতিবিদরা যেভাবে নিতে চাই, পাশাপাশি মিডিয়াও নিতে চাই। এবং আমি এটার মধ্যে মনে করি হয়তো জবাবদিহিতার যে সংস্কৃতিটা আছে, সেটা হয়তো আমরা সমালোচনা, আত্মসমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে এটা হয়তো আরো স্ট্রং হবে। এবং এই জন্য বাজেট নিয়ে যে আলোচনা করি আমরা, এবং সেখানে হয়তো কোনো বিষয়ে আমরা একমত হতে পারি, কোনো কোনো বিষয়ে আমরা দ্বিমত হতে পারি, কিন্তু আমি মনে করি এটা জবাবদিহিতার এই সামগ্রিক সংস্কৃতিকে রিচই করবে, এখানে দুর্বল করবে না। সেদিক থেকে আমি যে বক্তব্যগুলো বলবো, এগুলো কোনোভাবেই আমি মনে করি না যে নিন্দা করার জায়গা, এটা হচ্ছে সমালোচনার জায়গা এবং তর্ক বিতর্কের জায়গা। আমার কাছে মনে হয়েছে যে বাজেটটাতে যে এক্সপেকটেশনটা, সেটা ছিল যে কঠিন সমস্যাটা আমরা পার করছি এবং এটা এখনো পার হয়নি, এটা প্রতিদিনই নিত্য নতুন ফর্মে আসছে এবং আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি যে আসলে আমরা কবে এটা থেকে মুক্তি পাবো। ঘটনাটা এমন হচ্ছে যে হয়তো বিশ্বের অনেক দেশ তারা হয়তো ক্রাইসিস মোকাবেলা করে পার হয়ে যাবে, এমনকি ভ্যাকসিন আবিষ্কার করার আগেও তারা মোটামুটি সফলভাবে তারা হেলথ হ্যাজার্ড সেটাকে সামলিয়ে উঠবে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয়তো এটা আমরা এখনো নিশ্চিত না, যেহেতু আমরা দেখছি যে প্রতিদিনই ইনফেকশন বাড়ছে। আমরা যদি মুভিং অ্যাভারেজ এই কয়েকদিনের, তা দেখবো যে আমাদের কিন্তু ইনফেকশন বাড়ছে। এবং এখন যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের জোন ভিত্তিক পরিকল্পনা করা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে খুব শীঘ্রই এখান থেকে মুক্তি নেই আমাদের, সুতরাং এটা আমাদের সময় লাগবে। এবং ভ্যাকসিন আসলেও, আবিষ্কার হলেও, সেই ভ্যাকসিন কবে আমাদের এখানে আসবে, কিভাবে আসবে, সেটাও একটা প্রশ্ন আছে। এবং সেই ব্যাপারে হয়তো আমার কাছে মনে হয় বাজেটে খুব এক্সপ্লিসিটলি একটা জনগণকে আশ্বস্ত করার জন্য এই বিষয়টা উল্লেখ করা দরকার ছিল, যে সরকার এই বিষয়ে অবগত এবং আমরা ভ্যাকসিনের ব্যাপারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে, দেশের সাথে আমরা যোগাযোগ করছি। যেমন ভারত যেরকম করেছে, তারা কিন্তু কোলাবোরেটিভ রিসার্চের মাধ্যমে ইউকের প্রতিষ্ঠানের সাথে তারা কিন্তু ভ্যাকসিনের একটা ব্যবস্থা করে ফেলছে।
কারণ প্রথমে যখন ভ্যাকসিনটা আসবে, সবচেয়ে প্রথম কয়েকটা দেশের মধ্যে ভারত কিন্তু পেয়ে যাবে। আমরা সেই উদ্যোগগুলো নিচ্ছি কিনা? এখন এই ক্রাইসিস টাইমে মানুষ কিন্তু ওই আস্থার জায়গাগুলো শুনতে চায়, এবং সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় বাজেটে অনেক জায়গা, আমি হয়তো এভাবে একটু বলবো, বাজেটে মানুষকে আশ্বস্ত করার চেয়ে আমরা হয়তো বাজেটে শুনেছি ওই ধরনের কথা যে সংকট আসলে খুব বেশি না, আমরা প্রবৃদ্ধিও খারাপ হচ্ছে না, এবং সামনের অর্থ বছরে আমরা খুব তাড়াতাড়ি এই সংকট কাটিয়ে উঠবো। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু ব্যালেন্স দরকার ছিল, যে মানুষকে আশ্বস্ত করা এবং আশার বাণী শোনানো। আমরা তো খুব আশার বাণী শুনেছি, কিন্তু আশ্বস্ত হওয়ার জায়গাটা আমরা সেভাবে দেখিনি। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা স্বাস্থ্য খাতে কথা বলি, সামাজিক সুরক্ষার কথা বলি, একটু আছে কোনো জায়গায় কম বেশি আছে। কৃষি খাতে হয়তো আমরা আশা এবং আশ্বস্ত দুটোই শুনেছি। স্বাস্থ্য খাতে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছে, কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারিনি, কারণ আমাদের আরো বেশি বরাদ্দ দরকার। আমরা বুঝতে পারছি যে শুধু বরাদ্দই না, স্বাস্থ্য খাতে বড় বড় সংস্কারগুলো দরকার, এবং সেই সংস্কারের জন্য আমি জানি বাজেটে হয়তো ওই কাঠামোর মধ্যে এত কথা বলা যাবে না, কিন্তু তারপরও আমরা জানি বাজেটে কিন্তু রিফর্ম নামে একটা চ্যাপ্টার আছে এবং সংস্কার নেবে, এবং সেখানে কিন্তু বলা যেত যে স্বাস্থ্য খাতে সরকার কি কি উদ্যোগ নিচ্ছে। এবং আরেকটা বিষয় হয়তো আমরা দাবি করেছিলাম আমার মনে হয় বাজেট শুরুর আগে থেকেই, এবং এই ব্যাপারে মোটামুটি সবাই একমত আমরা ছিলাম, যে এবার গতানুগতিক বাজেট হলে হবে না। মানে গতানুগতিক শব্দটাকে আমরা এতটাই গতানুগতিক করে ফেলেছিলাম বলতে বলতে, যে আমাদের এক্সপেকটেশন ছিল বাজেটটা একেবারে ভিন্ন ধরনের হবে। এবং অনেকে পরে জিজ্ঞাসা করেছেন যে আসলে ভিন্ন বলতে আমরা কি বুঝিয়েছি। ভিন্ন বলতে এটাই বোঝানো যে প্রথম কথা, যে কনটেক্সটটা, এই যে সমস্যাটা, এটা প্রপারলি অ্যাকনলেজ করছি কিনা, এটা হচ্ছে প্রথম বিষয়, প্রপারলি অ্যাকনলেজ। কারণ আমরা জানি ওই ফিলোসফিক্যাল বিষয়টা, যে কোনো সমস্যার সমাধানের পূর্ব শর্তই হচ্ছে সমস্যাটাকে আগে স্বীকার করা এবং বাস্তবে ঠিক মতো স্বীকার করা, তাহলে কিন্তু সমস্যার সমাধান, আমরা প্রকৃত সমাধান খুঁজে পাবো। সেই জায়গায় মনে হয়েছে যে সমস্যা স্বীকার করার ক্ষেত্রেও কোনো জায়গায় একটু গড়িমসি ছিল, যে একটু কম, অথবা কোনো একটা জায়গায় আসলে কি এতটা আমরা বলবো, অথবা এতটা কি আমরা, যেমন রপ্তানি, রেমিটেন্স, এবং সামনের দিনগুলোতে যে সমস্যাগুলো আমাদের আসছে, বিশেষ করে একটা বিশাল সংখ্যক মানুষ যে গরিব হয়ে যাচ্ছে, চাকরি হারাচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের কাছে মনে হয় যে আরেকটু আমাদের সমস্যা স্বীকার করার জায়গাটা ছিল। তারপরে হচ্ছে যে সমাধানের এরিয়াস গুলো কি বলা হয়েছে, যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে যেটা সমাধানের যখন কথাগুলো এসছে বাজেটে, নেই যে তা না, অবশ্যই আছে। আমি মনে করি অবশ্যই এটা অন্যান্য বছরের বাজেটের তুলনায় অবশ্যই পার্থক্য। অন্যান্য বছরের বাজেটে আমরা কখনোই দেখিনি বাজেটের আলোচনা শুরু হয়েছে স্বাস্থ্য খাত দিয়ে, এটা কোনোভাবেই নেই। এটা এই বছরের বাজেটে আছে, সামাজিক সুরক্ষা খাত আছে তারপর পরই। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে এই বাজেট অন্যান্য বছরের বাজেট থেকে ভিন্ন। তো সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, তখন মনে হবে যে আসলে কিন্তু বাজেট শেষ পর্যন্ত গিয়ে অন্যান্য বছরের বাজেটের কাঠামো থেকে খুব বেরোয় আসতে পারে। কারণ বাজেটে এখনো সেই জায়গায়, যেটা মনজুর ভাই শুরুতে বলছিলেন, যে ম্যাক্রো যে ফ্রেমওয়ার্কটা বাজেটের, এটা তো সরকারের আয় ব্যয়ের একটা হিসাব প্রাথমিকভাবে, এবং তারপরে আমরা খুঁজতে চাই বাজেটের দর্শনটা কি। কারণ আমি যেহেতু বলেছি যে বাজেটে সরকার আগামী 1 বছর কি করবে, মোটামুটি সবাই সেটা শুনতে চায়, সেই আশাবাদটা শুনতে চায়, এবং আমরা এখন ক্রিটিক্যাল সময়ে আশ্বস্তের বাণীও শুনতে চাই। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বড় ধরনের একটা অসঙ্গতি আছে, এবং অসঙ্গতিটা কিন্তু সরকারকে বাজেটের ডকুমেন্টে হয়তো কাগজে কলমে মিলিয়ে দেওয়া গেছে, সামনের দিনে কিন্তু বাস্তবে সরকারকে সমস্যাটা ফেস করতেই হবে। কারণ ব্যক্তি খাতে বিনিয়োগের কথা যেটা ফরহাদুদ্দিন স্যার বললেন, এটা অসম্ভব রকম একটা বাস্তব কথা, যে ব্যক্তি খাতে বিনিয়োগ আমরা যদি ওই প্রবৃদ্ধি অর্জন করতে যাই, এত বড় ব্যক্তি খাতে বিনিয়োগ রাতারাতি কিভাবে হবে। যেমন এবারে বাজেটে যে বলা হয়েছে, যে রিভাইজ বাজেটে 5.2 ভাগ প্রবৃদ্ধি, সেখানে কিন্তু বলা হয়েছে টোটাল বিনিয়োগ হচ্ছে 20 ভাগের একটু উপরে, এবং ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে 13.5%, এবং সরকারি বিনিয়োগ হচ্ছে বাকিটা সব মিলে 20 সামথিং। কিন্তু এখানে আমি একটু প্রশ্ন করি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু হিসাব করতে গিয়ে একটু গরমিল হয়েছে, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, আয়কর যেটা বলি, আমরা দেখি যে ওই আয়করের হিসাবটা 4 ধরে রাখা হয়েছে, এবং 4 ধরে 5.2 প্রবৃদ্ধি করতে গেলে বিনিয়োগটা কত আসে, তখন আসে 20 সামথিং ওই হিসাবে। এবং তাতে 20 যদি 5 অথবা এরকম একটা বিনিয়োগ হয়, তার সরকারি বিনিয়োগ তো আমরা জানি 7.5-এর মতো, তাহলে বাকিটা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগ। এটা কিন্তু অনেকটা জোর করে মিলানোর কথা, কারণ যে ব্যক্তি খাতে বিনিয়োগ গত বছরে ছিল 23 ভাগের মতো, সেটা হঠাৎ করে শেষ 3-4 মাসের এরকম আর্থিক
এরকম একটা ধাক্কায় কিভাবে এটা 12.7.12.75 নেমে আসে। কারণ আমার কাছে এটা মনে হয় যে বিনিয়োগ কিন্তু মানুষ আগে করে, আউটপুটটা পরে আসে। যেটা আমরা অবজার্ভ করছি যে বিনিয়োগটা হয়েছে কিন্তু আমরা আউটপুটটা আসছে, সেটা ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও আমার ধারণা 4-এর অনেক বেড়ে গেছে, 6, 6.5 বেড়ে যেতে পারে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যদি রিয়েলিস্টিক একটু অ্যানালিসিস করা যেত, আমরা কমফোর্ট পেতাম, আমরা বুঝতে পারতাম যে না, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অথবা অর্থ বিভাগ তারা জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। এবং 8.2 ক্ষেত্রে ওই জায়গাটাও মেলানো হয়েছে যে পরবর্তী বছরে, অর্থ বছরে আয়কর 4.1 এরকম অথবা 4.05 হবে। এটাও কিন্তু মানে চিন্তা করাটা খুবই কঠিন, যেটা মনজুর ভাই কিছুটা বলেছেন, ডক্টর বিদিশা বলেছেন, ফরহাদ স্যার তো বলেছেনই যে আমরা কিভাবে ব্যক্তি খাতে বিনিয়োগের যে জুলাইয়ের 1 তারিখ হতে আর 15 দিন আছে, এই জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা কিভাবে মনে করব যে আগামী অর্থ বছরে ইকোনমিক অ্যাক্টিভিটিস খুব স্বাভাবিক হয়ে যাবে খুব সহসা। এবং প্রথম একটা কোয়ার্টার যদি সেপ্টেম্বর অক্টোবরের আগে, আমরা সবাই শুনছি যে ভ্যাকসিন আসার কোনো সম্ভাবনা নেই, মানে অনেকে অপটিমিস্টিক হয়েও তারা বলছেন যে হয়তো ডিসেম্বর নাগাদ হতে পারে, জানুয়ারি হতে পারে। তা বছরের যদি এরকম 4-5 মাস যদি এরকমই চলে যায়, তাহলে আমরা কিভাবে 8.2 প্রবৃদ্ধি আসবে? সুতরাং এই জায়গাগুলো আমার কাছে মনে হয় একটু রিয়েলিস্টিক যদি করা যেত, কি করা যেত? আমরা যেটা বলছি যে অন্যান্য বছরের মতো বাজেট না হয় যদি এবছর একটু ভিন্ন ধরনের বাজেট হতো, আমাদেরকে একটা আশ্বস্ত করা এবং আশার বাণী শোনানোর জায়গায় অর্থ বিভাগ যেটা করতে পারতো এবং মাননীয় অর্থমন্ত্রীকে ওনারা সাহায্য করতে পারতেন এইভাবে যে কয়েকটা সিনারিও অ্যানালিসিস ওনারা প্রেজেন্ট করতে পারতেন, রাদার দেন জাস্ট একটা সিনারিও 8.2 চেয়ে। ওনারা কয়েকটা অ্যাজাম্পশন দিয়ে করতেন যে হাইলি অপটিমিস্টিক সিনারিওতে আমাদের হয়তো 8.2 হতে পারে, কিন্তু অন্যান্য সিনারিওতে প্রবৃদ্ধি কিন্তু 4 অথবা 3-এও নেমে আসতে পারে যদি এই ঘটনাগুলো ঘটে। বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ঘটে, একটা হচ্ছে যে আমাদের হেলথ হ্যাজার্ড কমে আসা, বৈশ্বিক অর্থনীতির অ্যাজাম্পশন গুলো দেখা যে আমাদের মেজর যে এক্সপোর্ট ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন এবং নর্থ আমেরিকা, তারাও নর্মাল হচ্ছে, মন্দারে কেটে যাচ্ছে, সেটাও দেখা। মধ্যপ্রাচ্যের তেলের সংকট, মূল্যগুলো কমে গেছে, রেমিটেন্সে যেগুলো, তো এই বিভিন্ন সিনারিওতে যদি কয়েকটা আমাদের সিনারিও দেখাতে পারতেন এবং সেভাবে যদি বাজেটটাকে প্রেজেন্ট করা হতো, আমার কাছে মনে হয় আস্থার জায়গাটা কিন্তু অনেক শক্তিশালী হতো। আমরা কিন্তু কেউ এই ধরনের এখন যে হয়তো কোনো কোনো সময় অনেকের মনে হতে পারে অযথা তর্ক করছি, এটা আসতো না। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে সেই স্মার্টনেসটা অর্থ বিভাগকে দেখানো দরকার ছিল। আমি মনে করি এখনো সময় ফুরিয়ে যায়নি, কারণ এটা একটা ডাইনামিক প্রসেস। এই যে বাজেট ডকুমেন্ট যেটা প্রস্তাব করা হয়েছে, আমি মনে করি এটা স্ট্যাটিক ডকুমেন্ট না, এটাকে ডাইনামিক করা দরকার। এটা পরিবর্তন হতে পারে, পার্লামেন্টে আমি জানি আলোচনা হবে, এবং পার্লামেন্টের বাইরেও যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোকে যদি ওনারা কনসিডারেশনে নিয়ে এইভাবে যদি কিছু ওনারা বাজেটটাকে বাস্তবের সাথে একটু অ্যাডজাস্ট করেন, এবং এই যে আমি সিনারিও কথাগুলো যেগুলো বলছি এইভাবে যদি আনেন, স্বাস্থ্য খাতে যে পদক্ষেপগুলো মানুষ এগুলো শুনতে চায়। যেমন আমি একটা জিনিস মনে করি, যেটা আমি ফরহাদ স্যারের কাছ থেকে শুনতে চাই, যে আমরা যখন শুনি যে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর জন্য মানুষ ঘুরে ঘুরে মারা যাচ্ছে, একটা বেডের জন্য মানুষ ঘুরে ঘুরে মারা যাচ্ছে, এবং শুধুমাত্র কোভিড পেশেন্টের না, নন কোভিড পেশেন্টরাও মারা যাচ্ছে, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি তারাও স্বাস্থ্যসেবা পাচ্ছেন না, তখন আমরা শুনি যে বেসরকারি হাসপাতালগুলো আইসিইউ খালি, অনেক আইসিইউ পড়ে আছে, অনেক বেড ফাঁকা পড়ে আছে। তাহলে কেন আমরা এই একটা অন্তর্বর্তীকালীন সময়ে, এরকম একটা যুদ্ধকালীন সময় আমি বলবো, আমরা বেসরকারি হাসপাতালগুলোকে সরকারি তদারকিতে একটা 6 মাসের জন্য আমরা নিয়ে আসতে পারি না? কেন তাদেরকে আমরা জবাবদিহিতার আওতার মধ্যে আনতে পারি না? এটা বাধাটা কোথায়? আমরা বিভিন্ন সময় শুনছি বেসরকারি হাসপাতালকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আসেন, অথবা তারা অপেক্ষা করছে কখন তাদের জন্য স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হবে। তো আমার কাছে মনে হয় যে এইভাবে আমরা কিন্তু মূল্যবান সময়গুলো নষ্ট করছি। এরকম যদি ব্যবস্থাপনার মধ্যে আনা যায়, তাহলে হয়তো আমরা স্বাস্থ্যসেবার অনেক কিছুই কিন্তু আমরা কিছুটা হলেও এই বর্তমান ক্রাইসিসে খুব ইমিডিয়েটলি আমরা মোকাবেলা করতে পারবো। আমি এই বলে আমি শেষ করছি, আমি হয়তো সময় বেশি নিয়ে নিলাম, বাট তারপরও অনেক ধন্যবাদ জাফর। জি, থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আসবো ডক্টর মঞ্জুর হোসেন স্যারের কাছে। তারপর তার মধ্যে একটা কোশ্চেন আমি নিয়ে নিব, ফরাসউদ্দিন স্যারের জন্য একটা কোশ্চেন আমি নিয়ে নিব। সো এটা যদি খুব ব্যাংক রিলেটেড স্যার, ফরাসউদ্দিন স্যার একজন কোশ্চেন করেছেন, মাহবুব আলম, উনি ব্যাংকগুলো কি শুধুমাত্র ভূমি আছে বা বড় কৃষকই ঋণ প্রদান করে, কিন্তু প্রকৃত কৃষক বা প্রান্তিক কৃষককে ঋণ
ঋণ প্রদানের মধ্যে আনার জন্য প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার কি সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন? জি ডক্টর ফরাসুদ্দিন স্যার, আসলে প্রকৃত কৃষকরা ঋণ পাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থা কি সংস্কার করা উচিত? জি স্যার, এই কোশ্চেনটা। তারপর স্যার আপনার মনে হয় যে মিউট করা স্যার, এই নিচে মিউট করা আছে। জি স্যার, মিউট করা নিচে। ভূমিহীনকে কৃষি ঋণ দেওয়া, এইটা তো এটার জন্য আপনার সিম্পেথি থাকতে পারে, কিন্তু এটার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। আপনি যদি তাদেরকে এমএসএমই তে নেন, কুটির শিল্পে যদি নেন, অথবা কৃষি নির্ভর শিল্পে যদি নেন, তাহলে তাদের প্রণোদনা দিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এশিয়ার 10-12টা দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা করেছেন সেটা এশিয়াতে দ্বিতীয়। প্রথম হলো ইন্দোনেশিয়া। আমরা কিন্তু ভিয়েতনাম, চীন, ভারত, পাকিস্তানের চেয়ে অনেক বেশি। সেটা অবশ্যই আমাদের আমলে নিতে হবে। কিন্তু আমি রাজস্ব সম্পর্কে আরেকটু না বললেই নয়, দেশের ব্যাংকিং খাতের অবস্থা ভালো নেই, এটা সবাই বলেন। বাজেটটাও যদি পড়া যায়, দেখা যাবে যে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যে অন্যরা শতকরা 10% আপনার ক্যাশ পেমেন্ট করে তাদের ঋণ তফসিল করবে, আর এনারা 2 ভাগ দিয়ে করতে পারবে। এটা বাজেটে বলা হয়েছে যেন এটা খুব গৌরবের কথা। গৌরবের কথা কিন্তু নয়। আসলে কিন্তু খেলাপি ঋণের যে অপসংস্কৃতি, এইটাকে ডিল করার এখানে সময়। আমি ফাইনালি যে কথাটা বলবো সেটা হলো, প্রফেসর রায়হান অনেক সুন্দর করে বলেছেন, কিন্তু আমি বলবো এই যে বিশ্বে এত টালমাটাল হচ্ছে, এত যে পরিবর্তন হচ্ছে, এই যে অর্থনৈতিক শক্তি, চীন তো 1 নম্বরে চলেই গেছে। এতে দেখেন যুক্তরাষ্ট্র খাপ্পা হয়ে চীনে তার যত শিল্প ছিল সেগুলো ইন্দোনেশিয়া নিয়ে গেছে। চীনের যত শিল্প বিভিন্ন জায়গা আছে, শিল্প কারখানা, সেগুলো ভিয়েতনামে গেছে। আমরা কি আমরা কি এই ব্যাপারে কোনো কৌশলগত চিন্তা ভাবনা করেছি? বরঞ্চ আমাদের যে কোরিয়ান ইপিজেডের সঙ্গে আমাদের যে গন্ডগোলটা লেগে আছে, এটা তারা অন্যায় করছে জানি, কিন্তু তাদের সঙ্গে এই ব্যাপারে একটা সমঝোতা এসে এটা সমাধান করে, কৌশলগত চিন্তা করে, এই যে বিশ্বের যে পটভূমি পরিবর্তিত হচ্ছে, আমাদের যে জিওগ্রাফিক্যালি একটা সুন্দর অবস্থান আছে, এইখানেও কিন্তু এই করোনা সংকটের সময় আমাদের সুবিধা নেওয়া উচিত ছিল। অবিলম্বে বোধহয় একটা রাজস্ব কমিশন, অর্থ কমিশন করা দরকার, এবং অবিলম্বে বোধহয় মাল্টিপল এক্সচেঞ্জ রেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ডক্টর মঞ্জুর হোসেন স্যার কাছে আসছি। আসলে আমাদের এই বাজেটে এসএমই খাত বিকাশ করার জন্য আসলে কি ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে বলে মনে করেন, যেহেতু আমাদের নতুন করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে? আমি এসএমই, এমএসএমই খাত এবং যেটা বললেন একটু আগে স্যার কিছুটা বললেন, হাইলাইট করলেন যে কৃষি ঋণের জন্য যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, আমি এখানে একটা ফান্ডামেন্টাল সমস্যা দেখি। সেটা হচ্ছে যে আমাদের যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, বিশেষ করে এই ধরনের কটেজ বা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি এবং কৃষকদের জন্য, যে এটা মোটামুটি ঋণ ভিত্তিক একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে সমাজের বা অর্থনীতির এরা কিন্তু লোয়ার এন্ডের রোল প্লে করে, এবং তাদের কিন্তু ঋণ গ্রহণের সক্ষমতা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই। যেটা আমরা বারবার বলে আসছি যে এসএমইদের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইডই বলা হয় যে তাদের উন্নয়নের এবং তাদের প্রবৃদ্ধির পথে সর্বোচ্চ বাধা হচ্ছে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স। কারণ হচ্ছে ব্যাংক মডেলটাই তৈরি হয়েছে আসলে ধনীদেরকে এবং উচ্চ লেভেলের যেসব ফার্ম আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এই ধরনের ছোট ফার্মকে সাপোর্ট দেওয়ার জন্য নয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংক ঋণ ভিত্তিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি, সেটা বাস্তবায়ন হওয়াটা সত্যি অনেকটাই কঠিন এবং আমি মনে করি অবাস্তব অনেকটাই। কারণ হচ্ছে এই প্যাকেজের আওতায় সর্বোচ্চ 30% এসএমই হয়তো বা সুবিধা পেতে পারে, বাকিরা কিন্তু ব্যাংকিং
অ্যাক্সেস পাবে না, কারণ ব্যাংকে যাওয়ার জন্য তাদের যে ধরনের যোগ্যতা লাগে সেগুলো তাদের নাই। সেজন্য আমরা বারবার বলছি যে বাজেটটা আসলে ঘোষণা করা হয়েছে, এটা একটা সেলিম ভাইও বলছে, আমরাও জানি যে এটা একটা বাজেটের ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, ম্যাক্রো ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হলো যে নীতিটা বাস্তবায়নের জন্য কিন্তু অনেক ধরনের ডাইনামিক পলিসি মেকিং এর দরকার আছে। যে কথাটা এই যে স্টিমুলাস প্যাকেজের কথা বললেন, কৃষকদের ঋণের কথা বললেন, এরা কিন্তু ব্যাংকে যে কিন্তু ঋণ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না, ব্যাংকও তাদেরকে ঋণ দিবে না। তাহলে এই জিনিসটা বাস্তবায়নের ক্ষেত্রে কি করা যেতে পারে, যেটা আমরা বারবার বলছি যে কৃষক বলেন, কটেজ বলেন, মাইক্রো স্মল ফার্ম বলেন, এদেরকে যদি ঋণ দিতে হয় তাহলে কয়েকটা কাজ করা দরকার। একটা হচ্ছে যে হয় ব্যাংকের বাইরে গিয়ে একটা অন্য মডেল খুঁজতে হবে, সেটা হতে পারে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোকে ইনভলভ করা, তারা কিন্তু রুট লেভেলে কাজ করে, তারা এদেরকে জানে, এবং সেই ক্ষেত্রে 5% ইন্টারেস্ট সাবসিডি দিলেই হবে। আসলে কস্ট ফান্ডিংটা অনেক বেশি, সেটা হয়তো সরকার যেটা এখন এসএমইদের জন্য হয়তো 4% ইন্টারেস্টে বলছে, বাকিটা সরকার ভর্তুকি দিবে, কিন্তু আমি মনে করি সেটাও 2%-এর মতো হওয়া উচিত, যাতে করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো সেই প্রণোদনাটা ইমপ্লিমেন্ট করতে পারে। অন্যান্য আছে যে এসএমইদের জন্য আমাদের দেশে দুটো প্রতিষ্ঠান কাজ করে, এসএমই ফাউন্ডেশন আর একটা বিসিক। বিসিক এর সে অতীত ইতিহাস আছে, কিন্তু বিসিক এর প্রতিষ্ঠান হিসেবে অনেক দুর্নাম আছে, কিন্তু স্টিল তাদের 74টা স্টেটে কিন্তু প্রায় 5000-এর মতো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, সুতরাং তারা কিন্তু তাদের রিচের মধ্যে আছে। এসএমই ফাউন্ডেশন এদেরকে নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ক্রেডিট প্রোগ্রাম আছে। তো সেই জায়গাটাই বলছিলাম যে শুধুমাত্র অ্যালোকেশন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেই জায়গাটাতে একটা ডাইনামিক থিঙ্কিং থট প্রসেসের দরকার, যেটা সেলিম ভাইও বলতেছিলেন, স্যার বলছেন যে আসলে আমার কাছে অ্যালোকেশন গুলো খুব, বাজেটারি অ্যালোকেশন গুলো খুব বেশি বড় নয়। আমি ব্যক্তিগত মনে করি যেগুলো কিভাবে আমরা সমস্যাকে কগনিজেন্সে নিয়ে কিভাবে সেগুলো বাস্তবায়ন করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বড় বিষয়। আমি আরেকটা জিনিস একটু হাইলাইট করতে চাই, যেটা হয়তো খুব বেশি হয়নি, একটা হচ্ছে যে রাজস্ব আদায়। রাজস্ব আদায়ের জন্য যেহেতু সরকার এবার একটা বড় টার্গেট নিয়েছে, গত বছরও আদায় ঘাটতি আছে, কিছু কিছু ইনোভেটিভ বা একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে, তার মধ্যে একটা হচ্ছে কালো টাকা সাদা করা, এটা অতীতেও ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে অনেক ইজি ওয়েতে 10% যদি ট্যাক্স দেয় তাতেই করে নেওয়া হবে। এটা আসলে খুব বেশি বাস্তবায়িত হবে বলে মনে হয় না, কারণ হচ্ছে যে আপনি উপরে যারা দিবে তারা যদি 30% ট্যাক্স দিতে হয়, তাহলে সে 10% কেন এই টাকাটা দিবে? আর সবচেয়ে তাদেরকে যদি আমরা জালের ভিতর না আনি, তাদেরকে যদি ক্যাচ করা, ধরার কোনো চেষ্টা না করি, তাহলে তারা স্বপ্রণোদিত হয়ে এটা করবে কিনা, সেই আমাদের ওভারঅল গভর্নেন্স সিস্টেমে যদি আমরা সেভাবে যদি আমরা তাদেরকে একটা চাপের মধ্যে না রাখি, তাহলে কিন্তু এটা পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু এট দ্য সেম টাইম আমি বলতে চাই যে অন্যভাবেও কিন্তু এই কাজটা করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমি মনে করি যে যেহেতু আমাদের বর্তমানে দুর্নীতি বিরোধী অভিযানগুলো অনেক রিল্যাক্স হয়ে গেছে, এদের অনেক টাকাই ফর্মাল ইকোনমিতে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, তারা ব্যাংকেও রাখছে, অনেকেই হয়তো জায়গা জমি বিভিন্ন জায়গায় কিনেও ফেলছে, কারণ তাদেরকে তো ধরা হচ্ছে না। সেদিক থেকে বেটার হয় যদি একটা ওয়েলথ ট্যাক্সটাকে আরো যদি স্ট্রেনথেন করা হয়, আরো বেশি আকারে নেওয়া হয়, তাহলে কিন্তু কিছু অর্থের সংস্থান হতে পারে। এট দ্য সেম টাইম আমরা যে কথাটা বলছি যে দরিদ্রদেরকে সহায়তার জন্য আমাদের টাকার দরকার, কেউ কেউ এমনও বলছেন যে কিছুটা কোভিড চার্জ অ্যাপ্লাই করা যেতে পারে। সেই জায়গাগুলোই আসলে বেশি জোর দেওয়া দরকার। সেই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো, যেমন এনবিআর এর এখানে একটা বড় রোল আছে, দুর্নীতি দমন কমিশনের রোল আছে। বাজেটের তো দুইটা পার্ট, একটা হচ্ছে যে বাজেট একটা ভিশন দেয়, দ্বিতীয়টা হচ্ছে অঙ্কের হিসাব। তো ভিশনটাতে আমরা ওই জায়গাগুলো দেখতে পাইনি যে আসলে তারা এই সংকট মুহূর্তে কিভাবে ম্যানেজ করতে চান। সেই জায়গাগুলো আমরা অবশ্যই আশ্বস্ত হতে চাই, একটা পরিকল্পনা রূপকল্প আমরা দেখতে চাই। টাকা পয়সা আমি মনে করি যে অবস্থা হবেই, অ্যালোকেশনকে রিঅ্যালোকেট করা যেতে পারে বিভিন্ন জায়গা থেকে। পরবর্তী যদি আমরা এই ক্রাইসিস কন্টিনিউ করতে থাকি, তাহলে বাজেটের কিন্তু অনেক কিছুই সম্ভব হবে না, ইনভেস্টমেন্ট হবে না। তো সেই জায়গাগুলোতে বড় সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা এই আগামী 6 মাস অ্যাটলিস্ট কিভাবে হেলথ সেক্টর কিভাবে চালাবো, এডুকেশন সেক্টরের কথা আমরা খুব বেশি আলোচনা করি। বাচ্চাদের কিন্তু এডুকেশন এই বছরের প্রায় শেষ, তাদেরকে অনলাইনে রিসোর্স দেওয়ার মতো অনেক ছাত্রছাত্রী কোনো অনলাইন রিসোর্স নাই, তাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, তাদের ল্যাপটপ নাই, তাদের কম্পিউটার নাই। তার উপর আমরা আবার মোবাইল বেস ইন্টারনেটের উপর ট্যাক্স বসিয়েছি। এটা হচ্ছে এনবিআর এর মানে অদক্ষতার আরেকটা জায়গা আমি বলবো, কারণ হচ্ছে এটা তারা মনে করছে যে এখান থেকে খুব সহজে কিছু ট্যাক্স আদায় করা যাবে, অথচ কিছু ইনোভেটিভ পর্যায়ে কাজ করে কিছুটা ডাইনামিক ওয়েতে
চেষ্টা করে কিছুটা কষ্ট করে যে কর আদায় করবে সেই জায়গাগুলো চিন্তা করেনি। তারা লো হ্যাঙ্গিং ফ্রুটের দিকে মনোযোগ দিয়েছে, যার ফলে আজকে তারা ইন্টারনেট মোবাইল বেসড টক টাইমের উপর করার উপর চিন্তা করেছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিরোধিতা করি, কারণ হচ্ছে ডিজিটালাইজেশনের পরিপন্থী। এট দ্য সেম টাইম আসলে বর্তমান যে কোভিড ক্রাইসিস, তার লকডাউনের মধ্যে আছি, সেই জায়গাতে আসলে এই মোবাইল ইন্টারনেট এগুলো একটু বড় ভূমিকা পালন করছে। আইটি যে ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা পালন করে, যার কারণে আমাদের গ্রোথ কিন্তু এতদূর বেড়েছে। আমরা অনেক সময় বলছি টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটির মধ্যে একটা টেকনোলজি একটা বড় জায়গা দখল করে আছে, তার পিছনে কিন্তু ডিজিটালাইজেশন কাজ করছে। সুতরাং এই জায়গাগুলো মাথায় রেখে আসলে পলিসি ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে, ট্যাক্স ইনসিডেন্সটা আসলে ওইভাবে আলোচনা করতে হবে। না হলে কিন্তু আমরা বাজেট প্রতিবারই হয়তো বাস্তবায়িত হয় না, কিন্তু ভিশনটা আমাদের থাকা দরকার, আমরা ফ্রেমওয়ার্কটা থাকা দরকার, এবং আমরা একটা ডাইনামিক পলিসি মেকিং দেখতে চাই এই বাজেটের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর হোসেন স্যারকে তার মূল আসলে ফরাসুদ্দিন স্যার ছিলেন না। আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছি 2021 সালে এটা শেষ হবে বলে, এখনো কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা রেলের টিকিট কিন্তু আমরা এখন কমলাপুরে কাটতে যাচ্ছি, পুরোটা এখন ডিজিটালাইজ হচ্ছে আমরা যদি দেখি। এবং ই কমার্স সেক্টরটা এখন যেটা স্যার বললেন যে এখন আসলে ডেভেলপ করার সময়, যেহেতু এখন একটু আমরা করোনার মধ্য দিয়ে আছি, সেখানে আসলে ইন্টারনেটের দাম বাড়ানো বা মোবাইলে এখন মানুষের যোগাযোগ করবে, এটা একটা মানবিক বিষয় হয়, সেখানে আসলে কখনোই কোনো যুক্তি হতে পারে না এগুলার দাম বৃদ্ধি করার জন্য। সো অত্যন্ত ভালোভাবে বলেছেন। আমি একটু আসতে চাই আমাদের এই যে বিদিশা ম্যাডামের কাছে, যে আমরা ম্যাডাম অনেক বরাদ্দ দেখিলাম, কিন্তু অলরেডি আমরা দেখেছি একটা আমপান হয়েছিল যেটা ঘূর্ণিঝড়ে, এই বিষয়ে বাজেটে কিছু বলা হয়নি, এটার কারণে তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার বিষয়ে কি সাজেশন ম্যাডাম? আমার যেটা মনে হয় যে আমরা যখন বাজেটে বরাদ্দর কথা বলি, সেটি হচ্ছে যে আমপানের ইস্যুটি সামাজিক সুরক্ষা, ত্রাণ, মিনিস্ট্রি অফ রিহ্যাবিলিটেশন এবং ত্রাণ মন্ত্রণালয়, এগুলোর মধ্যে কিন্তু যেটা কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে কিন্তু সবসময় একটা বরাদ্দ যেটা থাকে, সেই বরাদ্দটা কিন্তু মূলত দুর্যোগ মোকাবেলায়, দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় যেটি রয়েছে সেটি কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য যে তাদের যে কার্যক্রম থাকে, তার মধ্যে আমপান, বন্যা বা যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসের জন্য, সাধারণ সময় আমরা যে ধরনের ক্রাইসিস দেখে থাকি সেগুলোর জন্য কিন্তু বরাদ্দগুলো থাকে। করোনা ভাইরাসের সময় যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা কিন্তু একেবারে ভিন্ন। এটা কিন্তু অন্যান্য সময়ে যে গত বছরে যখন বাজেট করা হয়েছিল, স্বাভাবিকভাবে তখন কিন্তু এই ধরনের কোনো ব্যাপক ধরনের একটা মহামারীর ফলে যে ত্রাণ দিতে হবে বা বিভিন্ন মানুষকে, সমস্যার মুখোমুখি মানুষকে, তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে হবে, সেটি কিন্তু আসলে হিসাবের মধ্যে ছিল না। সুতরাং বাজেটের কথা যদি আমি সেভাবে বলি, সেটি হচ্ছে যে আমপানের মতো বা বন্যার মতো এই ধরনের বিভিন্ন ধরনের এই ধরনের ক্রাইসিস কিন্তু আমরা অন্যান্য পূর্ববর্তী বছরে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ বিভিন্ন সময় ফেস করেছে। এবং সত্যিকার অর্থে যদি বলতে হয় যে বাংলাদেশের একটা বড় ধরনের আমাদের সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করবার জন্য এখন কিন্তু মোটামুটি ভাবে যে ব্যবস্থাপনা, যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, সেগুলো কিন্তু মোটামুটি ভাবে তৈরি হয়েছে। এবং তার ফলাফল স্বরূপ আমরা যেটা দেখতে পেয়েছি যে আমপানের ফলে অবশ্যই এটি স্বীকার করতে হবে যে আমরা প্রথমে যেরকম মনে হয়েছিল, পরবর্তীতে আমরা কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হয়নি যতটা হবার একটা সম্ভাবনা ছিল, কারণ ঘূর্ণিঝড়টা আমরা দেখেছি যে কলকাতার উপর দিয়ে বেশি গেছে। কিন্তু তারপরও যে ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে সেগুলো মোটামুটি ভাবে ভালোভাবে ডিল করা গেছে। তার একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু এই ধরনের যে ট্র্যাডিশনাল যে ধরনের আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ আমরা দেখি, সেই দুর্যোগটা মোকাবেলা করার একটা সক্ষমতা কিন্তু আমাদের অনেক বছর ধরে তৈরি হয়েছে। এখন কিন্তু বন্যা বা ঘূর্ণিঝড়ে আমরা কিন্তু সেইভাবে আমরা ভেঙে পড়ি না। সুতরাং সেই অনুযায়ী কিন্তু চলেছে। এই করোনা ভাইরাসের বিষয়টা
পুরো ব্যাপারটাতে যে সমস্যাটা তৈরি করেছিল সেটা হচ্ছে যে সংস্পর্শ বা সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে ত্রাণ কার্যক্রমটা বিতরণ করা যাবে। যতটুকু আমরা দেখতে পেয়েছি বাজেটে এখানে যে খুব বেশি বলার কিছু ছিল আমার মনে হয় যে সেটি খুব গুরুত্বপূর্ণ এই অর্থে ছিল না, কারণ আমরা মোটামুটি ভাবে সমস্যাটাকে হ্যান্ডেল করতে পেরেছি, সেই কারণে বাজেটে হয়তো এই বিষয়টি সেভাবে আসেনি এবং স্বাভাবিকভাবে ত্রাণ মন্ত্রণালয়ের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগুলো গিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় যতটুকু কার্যক্রম না হয়েছে আমরা মোটামুটি ভাবে আমরা সফলতার সাথে জিনিসটা করতে পেরেছি এবং এটা অবশ্যই একটা ইতিবাচক দিক আমি বলবো। জি, থ্যাংক ইউ ম্যাডাম, যে আপনার সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। যে একজন উদ্যোক্তা নিয়ে কোশ্চেন করেছেন, যে মল্লিকা রয় যেহেতু উদ্যোক্তা নিয়ে কাজ করেন, যদি আপনি সংক্ষিপ্ত বলেন, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, যে আসলে তরুণ উদ্যোক্তা করার জন্য আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি? মিউট করা মনে হয়, মিউট করা। ধন্যবাদ মুকুল স্যারকে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে আমাদের কিন্তু শিক্ষা এবং প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া উচিত, যেটা আমরা দেখেছি যে আমাদের মোট বাজেটের 15% শিক্ষা ও প্রযুক্তিতে আছে। তো একজন তরুণ শিক্ষক হিসেবে আমি মনে করি যে দেশ গবেষণা এবং শিক্ষায় যত বেশি বিনিয়োগ করবে ততই কিন্তু বেশি সুফল বয়ে আনবে। তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনলাইনের বিভিন্ন চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে, এটি অবশ্যই একটি অন্তরায় হিসেবে কাজ করছে। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাই যদি আরেকটু বাজেটের অ্যালোকেশনের দিকটা এবং প্রকল্পগুলো যদি একটু দেখা হয়, যেমন একজন প্রশ্ন করেছে যে কৃষি উদ্যোক্তার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি আগ্রহী হয় কি করতে পারবে, সেক্ষেত্রে তাদের জন্য যদি আলাদা কিছু প্রকল্পের ব্যবস্থা করা হয় আমার মনে হয় এটা ভালো হবে। মালয়েশিয়াতে ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে দেখা যায় যে 40 GB ইন্টারনেট তারা ফ্রি দিয়েছে, যেটা তাদের অনলাইন শিক্ষা এবং গবেষণায় কাজে লাগে। আমাদের দেশে যদিও ইন্টারনেট খরচ কম, তারপরেও ছাত্রছাত্রীদের একটি বড় অংশ কিন্তু এটি বহন করার ক্ষমতা রাখে না। এই অবস্থায় সরকার যদি কোনো ডোমেইনের মাধ্যমে বা অপারেটরদের সাথে ডিল করে যদি জুমের মিটিং গুলো ফ্রি করে দিতে পারে স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষাও চালিয়ে যেতে পারবে এবং শিক্ষার্থীরা সেক্ষেত্রে আগ্রহী বোধ করবে, উদ্যোক্তাও সেখানে সৃষ্টি করা সম্ভব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ মল্লিকা রয় আপনাকে। জি, আমি একটু সেলিম রায়হান স্যারের কাছে আসতে চাই। স্যার, অনেকে অনেক ধরনের কথা বলেছে। কৃষি তো এখন বর্তমানে শুধু উৎপাদন নয়, এটা কমার্শিয়ালাইজ। কেন এই ক্ষেত্রে আমরা কেন কৃষি দেখলাম যে যান্ত্রিকরণের বিষয়ে বেশ ডিরেকশন দেওয়া হয়েছে। এখন আমাদের বাংলাদেশের কৃষির উৎপাদন অনেক হচ্ছে, সারপ্লাস হচ্ছে। তো এই এখন কিন্তু অনেক দেশও এই ধরনের স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তো আমরা কেন বাণিজ্যিকরণের কোনো ডিরেকশন দিচ্ছি না এই কৃষির ক্ষেত্রে? আমার শাকসবজি কেন ইউরোপ বা আমেরিকাতে যাচ্ছে না? তার আগে আমি একটা জিনিস স্যার আপনার সাথে শেয়ার করতে চাই। আমার একটি বন্ধু ইংল্যান্ডে আছে, তো চেষ্টা করেছিল যে চাঁপাইনবাবগঞ্জের আম উনি ইংল্যান্ডে এক্সপোর্ট করবে। তো বাই দিস টাইম ওদের যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে এটা টেস্ট করা হয়েছিল আমটাকে। পরে দেখা গেল যে আমের মধ্যে দেখা গেল যে পানিটা দেওয়া হয়েছিল আম গাছে সেটা দূষিত ছিল। সেক্ষেত্রে আমাদের একটা এই কৃষকদেরকে বা যারা এই ধরনের কাজ করে তাদের একটা প্রপার ডিরেকশনও তো দেওয়া লাগবে। প্লাস আমরা ফুড সেফটির কথা বলছি, খাদ্য নিরাপত্তার কথা বলছি। কৃষক কিন্তু তার যেটা প্রয়োজন মেটানোর জন্য সেটাই সে উৎপাদন করবে, এছাড়া কিন্তু সে করবে না। তো এই জন্যই এটা আমাদের জন্য আসলে কি ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন? জি স্যার, আপনি যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি সংক্ষেপেই বলছি যেহেতু আমাদের সময় প্রায় শেষ। কৃষির জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে এই সমস্যাটা আরো বেশি আসবে, কারণ খাদ্য নিরাপত্তা এই সংকটকালীন সময়ে আমাদেরকে তাড়িয়ে বেড়াতে পারে এবং এটা বৈশ্বিক পর্যায়ে কিন্তু খাদ্য নিরাপত্তা সংকট হতে পারে। সুতরাং সেই দিকটা মাথায় রেখে আমাদের কৃষিতে আমি মনে করি যে স্টিমুলাস প্যাকেজ যেটা শুরুতে ঘোষণা করা হয়েছিল বাজেটের আগেই এবং বাজেটের মধ্যেও যে সুবিধাগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু বাস্তবায়িত করা যায়। ফরাসুদ্দিন স্যারও বলেছেন সুদের হার কমানোর জন্য
কৃষকদের, আমরা মনে করি, এমনকি স্যার 2% কথা বলেছেন, আমি মনে করি 0% দেওয়া উচিত কৃষকদেরকে। তো সেই জায়গাগুলো হয়তো সুযোগ আছে। তো ফান্ডামেন্টাল কোশ্চেনটা হচ্ছে, আমরা যদি একটু মিডিয়াম থেকে লং টার্ম পার্সপেক্টিভটা নেই, তাহলে সেটা হচ্ছে যে একটু পিছনেও তাকানো দরকার, যে আমাদের কৃষির উপরে যে ফোকাসটা দীর্ঘদিন পর্যন্ত ছিল কিন্তু ক্রপ এগ্রিকালচার, বেসিক্যালি রাইসের উপরে। পরে আমাদের দেখেছি পোল্ট্রি এবং ফিশারিজ এসছে, এবং ফিশারিজে আমরা এখন খুব সম্ভবত গ্লোবালি থার্ড, মানে ইনল্যান্ড যদি আমরা ওয়াটার ফিশে কথা বলি, তাহলে আমরা 3 নাম্বার পৃথিবীতে মৎস্য উৎপাদনকারী দেশের মধ্যে। পোল্ট্রিও আমাদের একটা ইম্পর্টেন্ট সেক্টর। তো এখন এই জায়গাতে আমরা কিন্তু যেটা দেখি না, যে একটা ইন্টিগ্রেটেড ভ্যালু চেইন অথবা ওই ধরনের সাপ্লাই চেইন ডেভেলপ করা। আমরা দেখেছি যে মাছ তৈরি করছে, কিন্তু মাছ তৈরির পরে এটাকে আর প্রসেস করা কিছু নেই, এক্সপোর্ট করার কোনো পরিকল্পনা নেই। আমরা ওটা পোল্ট্রি ক্ষেত্রেও দেখেছি, প্রসেসড মিট এক্সপোর্ট করা, অথবা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে একেবারে জাস্ট এগ্রিকালচার থেকে নেক্সট স্টেপ। এবং এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, এটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে সাধারণ যেগুলো হচ্ছে যে মেশিনগুলো আছে সেটা, প্লাস যেটা জাফর আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোয়ালিটি এবং ওই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা। এবং সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যে থাইল্যান্ডকে দেখছি চোখের সামনে, যারা ফ্রুটস এবং বিভিন্ন সবজি তারা ড্রাই করে তারা যেভাবে সারা পৃথিবীতে এক্সপোর্ট করে, এরকম চোখের সামনে উদাহরণ কিন্তু আমাদের আছে। কিন্তু আমরা এরকম এই জায়গাগুলো কেন আমরা বিনিয়োগ নিতে পারিনি? নানা ধরনের নীতিগত সমস্যা আছে, কাঠামোগত সমস্যা আছে, এগুলো নিয়ে হয়তো দীর্ঘ আলোচনার জায়গা, কিন্তু এগুলো আমাদের নিতে হবে। এগুলো ছাড়া আমরা কিন্তু আসলে বৃহত্তর অর্থে অর্থনীতির বহুমুখীকরণের কথা বলি, কৃষির এক ধরনের বহুমুখীকরণ হয়েছে। ক্রপের বাইরে যেগুলো মৎস্য, সবজি, লাইভ স্টক, পোল্ট্রি, এগুলো হয়েছে। তো এরা আর নেক্সট স্টেপে যেতে পারছে না। এবং এতে যেটা হচ্ছে, যেমন ভিয়েতনাম, এরা যেটা এখন দক্ষিণ এশিয়ার অনেক দেশে, বিশেষ করে ভারতে একটা বড় বাজার এরা দখল করেছে ফিশ ফিলে এক্সপোর্ট করে, হোয়াইট ফিশ ফিলে এক্সপোর্ট করে, যেগুলো ভারতের বিভিন্ন রেস্টুরেন্টে সেগুলো তারা নানাভাবে প্রসেস করে, তারা রান্না করে তারা বিক্রি করে কাস্টমারদের কাছে। আমাদের কিন্তু এরকম প্রচুর সম্ভাবনা আছে, এই যে পাঙ্গাস মাছ বলি, অথবা এই মাছগুলোর ফিলেগুলো তৈরি করে প্রসেস করে এক্সপোর্ট করা। কিন্তু এই যে একটা বিনিয়োগ দরকার, তাহলে দুভাবে। এক হচ্ছে যে পুরো ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইনে বিনিয়োগ দরকার কৃষিতে, স্টার্টিং ফ্রম প্রোডাকশন টু একদম প্রসেসিং, বিভিন্ন স্টেজে। পাশাপাশি আমাদের এই যে ইনস্টিটিউট গুলো যারা এই ধরনের সার্টিফিকেট ইস্যু করবে, ল্যাব টেস্টিং রিপোর্ট গুলো ইস্যু করবে, বিশেষ করে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স এর আন্ডারে, অথবা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যারিয়ার্স যেগুলো আছে প্যাকেজিং রিলেটেড জায়গায়, এগুলোতে কিন্তু আমাদের বড় ধরনের ঘাটতি আছে। আমাদের বিএসটিআই এখনো স্ট্রেনথেন না। থাইল্যান্ডের যে ওদের যে টেস্টিং অথরিটি যে সিলটা থাকে, ট্রেডমার্ক থাকে, সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, গ্লোবালি ওটা অনার করে। যে কোনো জায়গায় থাই একটা প্রোডাক্ট দেখলে পিছনে যদি দেখে যে এখানে একটা থাই টেস্টিং অথরিটির একটা সিল আছে, কোনো প্রশ্ন না করেই সেটাকে অ্যাকসেপ্ট করা হয়। আমাদের বিএসটি এর সিল কি আমরা এখনো গ্লোবালি অ্যাকসেপ্ট করাতে পেরেছি? বিএসটি এর সিল তো অনেক ক্ষেত্রে ইন্ডিয়াই অ্যাকসেপ্ট করে না। সেই সমস্যাগুলো আমাদের রয়েই গেছে। তো এইসব জায়গায় যদি আমরা বিনিয়োগ করতে পারি, আমাদের সক্ষমতা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে হয়তো আমরা এই যে বহুমুখীকরণের বিষয়গুলো এবং কৃষির যান্ত্রিকরণের যে জায়গাগুলো আছে সেগুলোকে হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো প্রপারলি। জি স্যার, প্রফেসর ডক্টর সেলিম রায়হান স্যারকে ধন্যবাদ। আমি তো লাস্ট কোশ্চেনে আসবো, সর্বশেষ ডক্টর মঞ্জুর হোসেন স্যারের কাছে, যে আসলে আমরা যতই বলি না কেন, বাজেট তো আমরা আলোচনায় এসেছে, বাজেট একটা টেন্টেটিভ নিউমেরিক্যাল এক্সপ্রেশন, আসলে ইমপ্লিমেন্ট করাটার জন্য আমাদের সুশাসন খুবই প্রয়োজন। এবং যেটা আমরা যতই বাজেট আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বাড়াই না কেন স্যার, আসলে আপনি কি মনে করেন, বিকজ আমরা স্বাস্থ্য ক্ষেত্রের প্রতি আমরা বেশি ফোকাস করেছি, ঠিক আছে, টাকায় না, সুশাসনে যদি আমরা ফোকাস না করি তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাবো। সেক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন, এক কথায় সুশাসনের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে কি করা উচিত? স্যার মনে মিউট আছে স্যার নিচে। না, আমি যে কথা বলছি যে সুশাসন তো শুধুমাত্র একটি সেক্টরের জন্য, সুশাসন হচ্ছে ব্রডার টার্ম। এটা যদি সবকিছুর সাথে জড়িত, আপনি যদি পুরো সুশাসনটা সারা দেশের পার্সপেক্টিভে যদি ঠিক না করে, শুধুমাত্র স্বাস্থ্যকের ঠিক হবে না। তারপরেও যেটা আমরা বলতে যাচ্ছি যে বর্তমানে যেহেতু এই সেক্টরের উপর সবচেয়ে বেশি ফোকাস, এই সেক্টরে সবচেয়ে বেশি ব্যয় করা দরকার, ইনভেস্টমেন্ট করা দরকার, সুতরাং এখানে
এই মুহূর্তে সুশাসন ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি থেকে দূরে রাখা এবং অন্যান্য যেসব মানে ইনভেস্টমেন্ট বা যেসব ধরনের টেস্টিং করা অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়া দরকার, সেই জায়গাগুলোতে মানে সততার সাথে সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং সেটা যদি না করি তাহলে আমরা আসলে যত বেশি টাকা ইনভেস্ট করি না, সেগুলো যদি দুর্নীতিতে চলে যায় তাহলে আমাদের খুব বেশি লাভ হবে না। তো ওই জায়গাটায় আমি বেশি ফোকাস করতে চাই যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতি অনিয়ম, ফরহাদুদ্দিন স্যার বলে গেছেন, আমরাও জানি যে আজকে অনেক বছরের, এবং সেগুলো যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু এখানে বড় বাড়িয়ে লাভ হবে না। আমি শেষ কথাটা বলতে চাই, আসলে আমাদের উচিত, আমাদের প্রত্যাশা ছিল যে এই বাজেট দিয়েই আসলে স্বাস্থ্য খাতের একটা বড়সড় সংস্কারের প্রক্রিয়াটা শুরু হবে। হোক সামান্য বরাদ্দ, কিন্তু সংস্কার একটা বিগ পিকচার আমরা দেখতে চাইছি, সেটা আমরা পাইনি। সত্যি কথা, এখনো বাজেট রিভিশনের সুযোগ আছে এবং সেখান থেকে আসলে বিগ পিকচারটা আমরা দেখতে চাই। আমরা যেন আর বিদেশে যেতে না হয়, আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা এমন ভাবে ঢেলে সাজাতে চাই যাতে প্রত্যেকে এখানে সুযোগ পায়। আমি মনে করি যে বিশেষ করে সরকারি কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক করা উচিত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য, এবং তাদেরকে স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে, না হলে কিন্তু এখানকার উন্নতি করা সম্ভব না। এই ধরনের কিছু উদ্যোগ আমরা এই বাজেটে দেখতে চাই সামনে। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ। আপনার সাথে যথার্থই বলেছেন। আমি যদি আমার ব্যবস্থাপনার উপরে যদি আমি আস্থা বা বিশ্বাস রাখতে না পারি, তাহলে সেই ব্যবস্থাপনা আগাবে না। সেটা সরকারি স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, আর হসপিটাল হোক। আমরা অলরেডি দেখেছি যে তারা আসলে চিকিৎসা নিচ্ছে না, আমাদের অনেক নীতি নির্ধারক। আশা করি তারা তাদের ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে তারা একটি রোল মডেল প্লে করবে, এবং আমরা যাতে তাদের উপরে আস্থা রাখতে পারি। সেলিম রায়হান স্যার, আমি যদিও এই কোশ্চেনটা বাট আমার রেলিভেন্ট, যেহেতু আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি মনে করেন আমরা যে অনেক ক্ষেত্রে দেখি, অনেক ইয়ারে বাজেটে দেখি শুধু অনেক সময় দেখি শিক্ষা খাত, আবার অনেক সময় দেখি শিক্ষা ও প্রযুক্তি খাত। তো এই যে আমরা এবং শিক্ষাকে যদি আমরা ভাগ করি, তাহলে উচ্চ শিক্ষায় কিন্তু বরাদ্দ ওইরকম না বলেই চলে, আমাদের বেতন ভাতা দিয়েই চলে যায়। তাহলে এই যে আপনি কি মনে করেন কিনা, যেহেতু এটা শিক্ষা খাত, এটা মানব সম্পদ উন্নয়নের একটি খাত, সেটি আসলে ভিন্নভাবে দেওয়া উচিত কিনা এবং জনগণের কাছে এটি স্বচ্ছ হওয়া উচিত কিনা? জি স্যার। না, অবশ্যই শিক্ষা খাতকে তার অ্যাকচুয়াল অ্যালোকেশনটা কি হচ্ছে এটা এক্সপ্লিসিটলি দেখানো উচিত। অন্য খাতের সাথে মিলিয়ে দেখালে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি হলে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়। এবং আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় একটা আছে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একটা আছে, সবকিছু মিলিয়ে আসলে বাজেট কতটুকু কি বরাদ্দ হয়, এবং ওখানে আবার মাদ্রাসাও আছে, অন্যান্য টেকনিক্যাল এবং অন্য সবকিছু, হ্যাঁ, একটা বেশ সবকিছু মিলিয়ে আছে। তো সেই জায়গাগুলো কি আসলে আমার কাছে মনে একটু প্রকৃত অর্থে কোন কোন শিক্ষার কোন কোন স্তরে কিভাবে অ্যালোকেশনটা হচ্ছে সেটা একটা দরকার। এবং একটা জিনিস বলে শেষ করছে যে শিক্ষা খাতে যতই হোক না কেন, গত 2 দশকে কিন্তু আমাদের বরাদ্দ 2 বেশি বাড়েনি। আমরা ওখানেই রয়ে গেছি, যেরকম স্বাস্থ্য খাতেও একই কথা, ওই 0.4 0.5 জিডিপির তুলনায়। সুতরাং আমাদের এরকম একটা স্ট্রাকচারাল শিফট দরকার। তা না হলে আমরা মানব সম্পদ উন্নয়নের যে কথাগুলো বলছি, এগুলো শুধু কথাতেই অথবা কাগজে থেকে যাবে, বাস্তবে এগুলো আমরা করতে পারবো। জি স্যার, জি থ্যাংক ইউ প্রফেসর ডক্টর সেলিম রায়হান স্যারকে। যে ধন্যবাদ। আমরা মনে করি প্রায় 1.5 ঘন্টার বেশি আমরা আসলে খুবই একটি ফ্রুটফুল সেশন চালিয়েছি। আমরা ধন্যবাদ দিতে চাই ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারকে, যিনি অলরেডি আমাদের আগে একটু নিয়ে করেছে জরুরি কাজ থাকায়। তো স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই, যিনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আমাদের সাথে সংযুক্ত ছিলেন এতক্ষণ প্রফেসর ডক্টর সেলিম রায়হান স্যারকে, প্রফেসর ডক্টর সাইমা বিদিশা ম্যাডামকে, এবং আমাদের সাথে ছিলেন মল্লিকা রয়, এবং আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর মঞ্জুর হোসেন স্যারকে। আমরা আশা করি আমরা বাংলাদেশকে, আমরা যে একটি ক্রাইসিস মোমেন্ট দিয়ে যাচ্ছি, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভ করুন, যত ধরনের মহামারী আসুক, এবং আমাদের যে বাজেটটা আসে, আগামী বাজেট হোক শুধু টাকা নয়, সুশাসন, এবং সুশাসনের মাধ্যমে তার প্রত্যেকের জবাবদিহি, নিশ্চয়তা। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।